তো আমরা এই যে এখানে যে ইলেকট্রিসিটি বিলটা আছে, এটা নিয়ে আজকে কাজ করব। তো আমাদের এখানে এই যে মিটার নেম, প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট দিয়েই আছে। বাকিগুলো আমাদের বের করতে হবে। তো আমরা এটা একটু ইয়ে করে নিই, লিখে নিই আগে। মিটার নেম, তারপরে হচ্ছে যে প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, এখন আমাদের যে কটা কলাম ছিল আমরা লিখে নিলাম। আর এইখানে আমাদের নামগুলো আমরা লিখে নিই। প্রিভিয়াস ইউনিট আছে 70, 60, 40, 90, 80। তো তো 60, 50, 40, 30। কারেন্ট ইউনিট আছে হচ্ছে যে আমাদের 250, 215। তো ধরুন এই যে এইগুলো আমরা লিখে নিলাম। আর এখন আমরা চাষ একটু ফরম্যাটিং এর কাজগুলো করে নেব। যেমন ধরুন আমাদের এইখানে এগুলো সবগুলো 2 লাইনে আছে, আমাদের এগুলো বেশিরভাগ ইয়েগুলো 2 লাইনে আছে। তো আমরা এটা 2 লাইনে করে নিই। মিটার নেম, মিটার নেমের পরে আমাদের ইন্টার দিতে হবে, তাহলে অল্টার ধরে ইন্টার। তাহলে মিটার নেমে আসলো প্রিভিয়াস ইউনিট। তো আমরা এখানে প্রিভিয়াস ইউনিটের এইখানে অল্টার ধরে এন্টার। তারপরে কারেন্ট ইউনিট, অল্টার ধরে এন্টার। ইউনিটস কনজিউম, অল্টার ধরে এন্টার। ইলেকট্রিসিটি,
দরকার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে সাবচার্জ বিল পেয়েবল। আমরা এটাকে একটু ইয়ে করে দিই, বড় করে দিলাম। অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিই। আর আমাদের এইখানে দেখেন এটার ওপরে এরকম একটা হেডিং আছে, অ্যাড্রেস আছে, আর একটা লোগো দিয়ে আছে। তো আমরা যদি এরকম চাই তাহলে এগুলো আমরা নিয়ে নিতে পারি। তো এটার জন্য আমরা প্রথম, সরি, আমি দুইটা বাদ দিয়ে কাজ করতে হবে। এই দুইটা রো আমি সিলেক্ট করে এটা মার্জ করে দিলাম। তাহলে আমাদের একটা সেভ হয়ে গেল। এর ভিতরে আমরা হচ্ছে যে লেখা দিয়ে দিই, কার্সর নিয়ে নিই, নিয়ে হচ্ছে যে লেখাগুলো দিয়ে দিলাম। এটা আছে। দেন এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে 3 লাইন আছে, কিন্তু এখানে দেখাচ্ছে 2 লাইন। তো এটার অর্থ হচ্ছে যে এটার হাইটটা কম থাকার কারণে এরকম দেখাচ্ছে। তো আমরা এটার হাইটে যে রোটাকে ধরে এটাকে বেড়ে দিই। এটা এই যে রো ধরে টেনে আমরা এটা একটু বাড়াই দিলে তখন আমাদের এটার হাইটটা অটোমেটিক বেড়ে যাবে আর কি। আর এইগুলোকে আমরা একটু বোল্ড করে নিই। ফন্ট সাইজ আমি চাইলে একটু বড় করে নিতে পারি, এরকম। এই। আর আমার এইখানে একটা লোগো দরকার। তো লোগোর জন্য আমরা যেটা করব, এই যে ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, দিস ডিভাইসে গিয়ে আমরা এখান থেকে ধরুন আমাদের কম্পিউটারে যেখানে ছবি আছে সেখান থেকে ছবি নিয়ে নিই। যে কোনো একটা ছবি নিয়ে নিব। তো যা সেই রকম এক্সেলে ছবি ইনসার্ট করলে এটা এভাবে বড় আকারে একটু হয়তো ইনসার্ট হয়ে যেতে পারে। তো আমরা এটাকে টেনে একটু ছোট করে নিব। তো এক্সেলে আমরা ছবিটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি, কোনো সমস্যা নাই, এভাবে মুভ করে নিতে পারি, প্রবলেম নাই। তো আমরা এটাকে এভাবে একটু মুভ করে নিলাম, যে যেখানে দরকার সেখানে ইমেজটাকে মুভ করে নিয়ে গিয়ে রেখে দিলাম। এই আর কি। তাহলে মোটামুটি ওপরের ডিজাইনটা আমাদের হয়ে গেল। আমাদের এখানে যেরকম ডিজাইন ছিল ওপরে ইলেকট্রিসিটি বিলের, আর এগুলোকে আমি সিলেক্ট করে এগুলোর একটা বর্ডার দিয়ে দিই। তো আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে বর্ডার, বর্ডার থেকে এই যে অল বর্ডার, অল বর্ডার দিলে আমাদের এই যে বর্ডারটা আমাদের পড়ে গেল। তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। কন্টেন্ট গুলো ডিজাইন করা বা ইনপুট করার কাজ শেষ। এখন আমরা এখানে আমাদের শর্ত যেগুলো দিয়ে আছে সেই শর্ত অনুযায়ী আমরা এগুলোকে একটু রেডি করে নিই। যেমন ধরেন এইখানে আমাদের ইন্ডাস্ট্রি নেম, ইনসার্ট, ইন্ডাস্ট্রি লোগো, তো এগুলো তো আমরা করেই নিছি, এগুলো করার দরকার নাই। ইন্ডাস্ট্রি নেম বলতে আমাদের এই যে এটা, এটা লিখে নিছি, লোগো ইনসার্ট করে নিছি। 4 নম্বরে বলছে ইন্ডাস্ট্রি নেম এর ফন্ট হবে এলিফ্যান্ট, ফন্ট সাইজ হবে এত, টেক্সট অ্যালাইন হবে সেন্টার, লোগো সাইজ যেটা আমাদের ওয়াইড হাইট হবে এরকম। তো এইগুলো আমরা এখান থেকে একটু করে নিতে পারি, যে আমাদের আমরা যে লোগোটা নিলাম এই লোগোটার হাইট ওয়াইড যদি ওই অনুযায়ী দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমরা ওই যে ওয়ার্ডে যেভাবে করছিলাম পিকচার ফরম্যাট, তারপরে এই যে সাইজ, তো সাইজটা যেন আমরা আমাদের মতো করে দিতে পারি এজন্য এই যে সাইজ গ্রুপের অ্যারোতে ক্লিক করে যদি লক একসেপ্ট রেশিও টিক মার্ক দেওয়া থাকে তাহলে এটা তুলে দিতে হয়। এটা তুলে দিয়ে তখন আমরা এখান থেকে
এখানে যেরকম বলছে হাইট কত হবে ওয়াইড কত হবে সেই অনুযায়ী এইখানে আমরা কিন্তু ভ্যালু দিয়ে দিতে পারবো। এইরকম কিন্তু এটা ওয়াইড হাইট এইরকম দিতে বলছে। তো লক এক্সেপ্ট রেশিওটা তুলে দিব আমরা। তুলে দিলে তাহলে আমরা যে মাপ দিব সেই মাপে আমাদের ইমেজের মাপটা হয়ে যাবে। আর এগুলো ফন্ট স্টাইল আমি চেঞ্জ করতেছি না, সাইজটাই চেঞ্জ করতেছি না, যা ফন্ট আছে থাকুক। পেপার সাইজ আমাদের A4। আর পেজ ওরিয়েন্টেশন দিতে বলছেন ল্যান্ডস্কেপ। তাহলে আমরা এখান থেকে এই যে পেজ লেআউট, পেজ লেআউট থেকে আমরা ওরিয়েন্টেশন দিয়ে দিচ্ছি ল্যান্ডস্কেপ। আর সাইজ করে দিলাম হচ্ছে যে A4। তাহলে এখন আমাদের এটা হয়ে গেল A4 পেপার সাইজ। আর ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ আমরা করে দিলাম। এরপরে আমাদের বলছে চেঞ্জ দ্য মার্জিন টপ বটম লেফট রাইট। এখানে এই যে এইরকম মার্জিন দিতে বলছে। তো আমরা এইগুলোর মার্জিন এখান থেকে সেট আপ করতে পারি। যে পেজ সেট আপ থেকে মার্জিন, তারপরে কাস্টম মার্জিন। তো কাস্টম মার্জিনে টপ বটমে 5 নিতে বলছে, আর লেফট রাইটে 6। তো আমরা এখান থেকে এটা করে দিই 0.6, এটাও করে দিচ্ছি 0.6। আর টপে আর বটমে 0.5 করে রাখুন, দিয়ে ওকে করে দিই। করে দিলে তাহলে আমাদের মার্জিনও সেট আপ হয়ে যাবে। তো আমরা এই যে পেজ সাইজ ওরিয়েন্টেশন তারপরে মার্জিন এগুলো যেগুলো দিয়ে দিলাম, তো এইগুলো অ্যাকচুয়ালি আমাদের এই নর্মাল ওয়ার্কশিট ভিউয়ে ওইগুলো আমরা কোনো ইফেক্ট পাবো না। এইগুলো আমরা দেখতে পাবো যখন আমরা প্রিন্ট করব। যে এই ফাইলটাকে এবার এই শিটটাকে যখন আমরা প্রিন্ট দিব, তখন আমাদের এগুলো ল্যান্ডস্কেপে, যেমন এই যে ফাইল ফাইল থেকে যদি প্রিন্টে আসি আমরা, প্রিন্টে আসলে এই যে এখন আমাদের এটা ল্যান্ডস্কেপ। তারপরে হচ্ছে যে A4 সাইজ, তারপরে এই যে লেফট রাইটে আর টপে কতটুকু বর্ডার, যে অনুযায়ী বর্ডার দিছে সেই অনুযায়ী বর্ডার নিয়ে নিছে, টপ রাইট লেফট রাইটে টপ বটম এরকম। তো প্রিন্টে আমরা এই অপশনটা পাবো। আবার ধরুন আমাদের এই কলাম যতটুকু এটা আমাদের লেফট সাইড থেকে আসছে, আমি যদি চাই প্রিন্ট লেআউটে এটা আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার পজিশনে থাকবে, এরকম লেফট পজিশনে থাকবে না। তাহলে সেগুলো আমরা এই যে মার্জিন থেকে এগুলো করে নিতে পারি, মার্জিন থেকে কাস্টম মার্জিন। তো কাস্টম মার্জিন থেকে আমরা তো এই যে টপ বটম লেফট রাইট এগুলো দিয়ে দিছি, হেডারে কত থাকবে ফুটারে কত থাকবে এগুলো দিয়ে দিছি। তো এখানে আমাদের আরেকটা অপশন আছে সেন্টার অন পেজ। তো আমি যদি চাই হরিজন্টালেও সেন্টার করব, তাহলে এই যে প্রিভিউতে দেখেন হরিজন্টালে এখন পেজের কিন্তু আমাদের সেন্টারে চলে আসছে আমাদের টেবিলটা। আবার যদি চাই ভার্টিক্যালেও সেন্টার করব, তাহলে এই যে ভার্টিক্যালি সেন্টার করলে এই যে টপ বটমে ভার্টিক্যালেও কিন্তু আমাদের এটা সেন্টার হয়ে যাবে। তো এখন যদি আমি ওকে করে দিই, তো এটা আমরা এখানে কোনো পরিবর্তন পাবো না। এটা দেখেন এখন ফাইল ফাইল থেকে যদি প্রিন্টে আসি, প্রিন্টে আসলে এই যে আমাদের এই টেবিলটা কিন্তু আগে এই পজিশনে থেকে শুরু হয়েছিল। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের একবারে পেজের সেন্টারে, হরিজন্টালও সেন্টারে ভার্টিক্যালও কিন্তু আমাদের এটা সেন্টার পজিশনে কিন্তু নিয়ে নিছে। তো এইভাবে আমরা এটাকে আমরা একটু করে নিতে পারি। আর কাস্টম মার্জিনে, এই মার্জিন মার্জিন থেকে কাস্টম মার্জিনে আসলে আমাদের এখানে যে ট্যাব গুলো আছে যেমন পেজ ট্যাব, তো পেজ ট্যাব থেকে আমরা ওরিয়েন্টেশন কি নিব, স্কেলিং কত পার্সেন্ট থাকবে, পেপার সাইজ কি, প্রিন্ট কোয়ালিটি কি থাকবে, ফার্স্ট পেজ নাম্বার অটো দিয়ে আছে, আমরা চাইলে এখান থেকে আমরা নাম্বার করে দিতে পারি সিরিয়ালটা। তো এরকম পেজে আমরা এই এই বিষয়গুলো আমরা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছি। মার্জিনে আমাদের এই যে মার্জিনের বিষয়গুলো তো আমরা দেখলাম। হেডার ফুটার থেকে আমরা হেডার ফুটারের বিষয় অ্যাড করতে পারবো, শিট থেকে আমরা শিটের প্রিন্ট এরিয়া তারপরে টাইটেল এই বিষয়গুলো আমরা এখান থেকে দিতে পারবো আর কি।
তো এগুলো আমি পরে আসতেছি, আর একটু পরে আসতেছি। প্রিন্টের সময় আমাদের র অ্যান্ড হাইট হেডিংটা যদি নিতে চাই, এগুলো আমরা একটু কাস্টমাইজ করতে পারবো প্রিন্টের। তো ধরুন আমার আপাতত যতটুকু ডিজাইন করার দরকার ছিল আহ, মোটামুটি আমাদের হয়ে গেছে। এই যে টাইটেল টেক্সটে আমাদের এটা বলতেছে নি টাইম নিউ রোমান্স হতে হবে, ফন্টে তো অ্যালাইনমেন্ট হতে পারে অল বর্ডার দিয়া। তো এগুলো আমরা মোটামুটি করতে পারবো আর কি এগুলো। তো এগুলো একটু দেখে নেবেন। আমরা এখন এইখান থেকে যেটা করব, এই যে ইউনিট কনজিউমটা বের করব। তো ইউনিট কনজিউমটা হচ্ছে যে আমাদের ধরুন আগে বিদ্যুৎ বিল বাকি ছিল প্রিভিয়াস ইউনিটে আমাদের ছিল 70, কারেন্ট ইউনিট হয়েছে 270। তাহলে আমরা খরচ করছি কত ইউনিট কনজিউম, মানে আগের মাসে আমার 200 ইউনিট, হয়তো বা দেখা গেল যে আমি 250 ইউনিট ব্যবহার করছি, মানে 250-এর ভিতরে অথবা 200 ইউনিটের বিল পে করে দিছি। তাহলে আমার 50 ইউনিট বাদ থাকলো প্রিভিয়াস মাসে। আর এই মাসে এখন কারেন্ট ইউনিট হয়তো বা আমার দেখাচ্ছে 270। তাহলে এই মাসে মানে রানিং মাসে আমি কত টাকার ইউনিট বিদ্যুৎ খরচ করছি সেটা বের করতে বলছে এখানে। তো এটার জন্য আমাদের এই যে কারেন্ট থেকে এই প্রিভিয়াসটা বাদ দিতে হবে, দিলে আমাদের এই মাসে কত ইউনিট খরচ হয়েছে কারেন্ট মাসে, তো সেটা আমরা এখানে পেয়ে যাবো। তাহলে আমার টোটাল কারেন্ট ইউনিট হচ্ছে যে 270। তো এই 270-এর ভিতরে কিন্তু এই প্রিভিয়াসটাও আছে, প্রিভিয়াস ছিল আগে 70, এখন এসে হয়েছে 270। তার মানে আমাদের এখন ইউনিট কনজিউম মানে বর্তমান মাসের ইউনিট কত সেটা এখানে চাইছে। তো এটার জন্য আমরা নর্মালি কারেন্ট ইউনিট বিয়োগ হচ্ছে যে প্রিভিয়াস ইউনিট দিয়ে দিলাম। তাহলে কারেন্ট ইউনিট বিয়োগ প্রিভিয়াস ইউনিট দিয়ে যদি ইন্টার দিই, তাহলে এটা হচ্ছে যে আমাদের কারেন্ট মান্থ ইউনিট, বর্তমান মাসের এই যে ডিসেম্বর মাসের যেহেতু এটা বের করতে বলছে, এটা মান্থ ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2020। এটা আসলে সাল দিয়ে আছে তো সমস্যা নেই। তো আমরা যেহেতু ডিসেম্বর মাসের ইলেকট্রিসিটি বিল তৈরি করব, তো অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে আমি কত টাকার ইউনিট ব্যয় করে নিছি আর কি বিদ্যুৎ, সেটা আমরা এখানে বের করে নিলাম। তখন এটাকে আমরা টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই বাকিগুলোতে। তো দিলে আমাদের এইরকম ইউনিট আমরা এখানে পেয়ে গেলাম। তো এটা আমাদের কারেন্ট মান্থের ইউনিটটা। এখন আসেন ইলেকট্রিসিটি চার্জ। এই কলামের সেলগুলোতে আমরা হচ্ছে যে ভ্যালু দিব। তো আমরা তো ইউনিট কনজিউম তো বের করে নিলাম। তো এখন এই যে 7 নাম্বার তো আমাদের হয়ে গেল, 8 নাম্বার আহ আমাদের হয়ে গেছে। 9 নাম্বারে আমাদের বলতেছে ইলেকট্রিসিটি চার্জ কলামের ইয়ে বের করা। তো এই ইলেকট্রিসিটি চার্জ এটা বের করতে গিয়ে আমাদের এইখানে একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা হচ্ছে যে এরকম যে যদি ইউনিট কনজিউম লেস দেন অর ইকুয়াল টু 100, মানে ইউনিট কনজিউমের যে ভ্যালু, আমাদের এই যে এগুলো হচ্ছে যে আমাদের ইউনিট কনজিউমের ভ্যালু। তো এই ইউনিট কনজিউমের ভ্যালু যদি 100 বা তার কম হয়, এখানে যেহেতু লেস দেন বলছে যে 100 বা তার যদি কম হয়, তাহলে আমরা হচ্ছে যে রেট পার ইউনিট মাল্টিপল বাই 10 টাকা। তাহলে আমরা হচ্ছে যে আহ, দেখা গেল যে এইখানে ইউনিট কনজিউমে যে সেলের ভ্যালু আমাদের 100 নিচে, তাকে ইলেকট্রিসিটি চার্জ করবে 10 টাকা করে। তো তার জন্য ইলেকট্রিসিটি চার্জ হবে 10 টাকা, মানে প্রত্যেক ইউনিটের জন্য তাকে 10 টাকা করে দিতে হবে
যার হচ্ছে যে ইলেকট্রিসিটি চার্জ, এখন ইলেকট্রিসিটি ইউনিট কনজিউম আর কি 100 বা তার নিচে। পরবর্তীতে আমাদের বলছে ইফ ইউনিট কনজিউম বিটুইন 101 to 200। তো 101 বলতে 101 to 200 যেটা আছে মানে 101 থেকে 200 ভেতরে। এখানে বলছে আমাকে বিটুইন মানে 101 থেকে 200 ভিতরে যদি হয় ইউনিট কনজিউম, তাহলে তার জন্য আমাদের ইলেকট্রিসিটি চার্জ করতে হবে 12 টাকা করে। আর যদি যার ইউনিট কনজিউম 200-র উপরে থাকবে, তাকে চার্জ দিতে হবে, ইলেকট্রিসিটি বিল চার্জ দিতে হবে 15 টাকা করে। তো যার দেখা গেল 200-র উপরের ইউনিট, তো তাকে হচ্ছে যে 15 টাকা করে চার্জ দিতে হবে পার ইউনিট। যার 100 থেকে 200-র ভিতরে থাকবে, 101 থেকে 200-র ভিতরে থাকবে, তাকে দিতে হবে 12 টাকা। আর যার 100-র নিচে থাকবে তাকে দিতে হবে 10 টাকা। তো এইখানে আমরা গত ক্লাসে আপনাদের বলছিলাম যে আমরা এক্সেলে যখন কাজ করব, তখন আমাদের আম, মানে যে শর্তটা নিয়ে আমরা কাজ করতেছি, তো সেই শর্তে আমাদের হচ্ছে যে আগে দেখতে হবে ওই শর্তের ভিতরে যে ওই শর্তটা নিয়ে কাজ করতে গেলে আমাদের ইফ ব্যবহার করতে হবে কি হবে না। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের ইফ ব্যবহার করতে হবে কি হবে না সেটা বোঝার সহজ উপায় হচ্ছে যে রেজাল্ট গুলো কাউন্ট করা। তো আমাদের যে শর্তের ভিতরে একের অধিক রেজাল্ট থাকবে, তো সেটাতে অবশ্যই আমাদের ইফ ব্যবহার করতে হবে। আর যে শর্ততে আমাদের একটাই রেজাল্ট থাকবে, সেটাতে কোনো ইফ ব্যবহার করার দরকার নেই। আবার ইফ ব্যবহার করার পরে আমরা ওই শর্ততে ইফ কতবার ব্যবহার করব, তো সেটাও আমাদের ওই রেজাল্ট দেখে বলতে হবে। যে রেজাল্ট যদি আমাদের দুইটা হয় তাহলে আমাকে ইফ ব্যবহার করতে হবে একটা। রেজাল্ট যদি আমার চারটা হয় তাহলে আমাকে ইফ ব্যবহার করতে হবে তিনটা। তো এইভাবে আমরা আগে আমাদের এই শর্ততে আম, আমরা আগে আমাদের এই কাউন্টটা আগে করে নেব, করে নিয়ে তারপরে সে অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আমি শুরু করার আগে 2 মিনিট একটু বিরতি নিচ্ছি। 2টা মিনিট পরে আমি আসতেছি। সরি। তো এখানে আমাদের দেখেন এই যে যে শর্ত আছে, তো এই শর্ততে আমরা বলছিলাম আগে আমাদের রেজাল্ট গুলো আগে খুঁজে বের করতে হবে। তো এই শর্ততে আমাদের রেজাল্ট হচ্ছে যে এই ইলেকট্রিসিটি চার্জ কত টাকা করে কাটতে বলছে সেইটা। তো আমাদের এখানে দেখেন যে 100 টাকা বা তার সমান হলে, সরি 100 টাকা বা তার নিচে হলে তাকে আমাদের ইলেকট্রিসিটি চার্জ দিতে হবে পার ইউনিট 10 টাকা করে। তাহলে এই যে 10 টাকা, এটা একটা রেজাল্ট। 101 থেকে 200-র ভেতর থাকলে দিতে হবে 12 টাকা, 200-র উপর গেলে দিতে হবে 15 টাকা। তাহলে এখানে আমার রেজাল্ট আছে তিনটা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের অবশ্যই ইফ ব্যবহার করে কাজ করতে হবে। আর ইফটা আমরা কতবার ব্যবহার করব, যেহেতু তিনটা রেজাল্ট, তাহলে আমরা ইফ ব্যবহার করব দুইটা। শেষের যে রেজাল্টটা থাকবে সেটার জন্য আমার ইফ ব্যবহার করার কোনো দরকার নাই। তাহলে আমরা এই যে বিষয়টা দেখে নিলাম যে রেজাল্টটা কাউন্ট করে নিতে পারলে তখন আপনার এই বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো রেজাল্ট কাউন্ট করে আমরা যেহেতু দেখে নিলাম যে আমাদের রেজাল্ট যেহেতু তিনটা, আমাদের এই ব্যবহার করতে হবে। আর এই ব্যবহার করব আমরা হচ্ছে যে যেহেতু তিনটা রেজাল্ট, তো রেজাল্টের থেকে একটা কম আমরা এই ব্যবহার করব। তো আমাদের এই ব্যবহার করতে হবে দুইবার। আর এইখানে আমাদের যে রেজাল্ট নিয়ে আমরা কাজ করব প্রথমে, তো সেই রেজাল্টের বিপরীতে অবশ্যই আমাকে একটা লজিক, যেহেতু ইফ নিয়ে কাজ করব, এটার জন্য ইফ, এটার জন্য ইফ, এটার জন্য ইফ,
তো প্রত্যেকটার জন্যই ইফ থাকলে তো আমাদের লজিক ইউজ করতে হবে। তো কোন রেজাল্টে আমরা কি লজিক ইউজ করব সেইটা আমাদের এই শর্তের ভিতরে দেওয়াই থাকে। তো এখন এইখানে আরেকটা বিষয় একটু আমাদের মাথায় রাখতে হবে, যেটা গত ক্লাসে আমি বলি নাই। সেইটা হচ্ছে যে আমাদের এই শর্তের ভিতরে আহ, যে রেজাল্ট গুলো থাকবে, মানে যে রেজাল্ট গুলো আমাদের বের করতে হবে, তো এরকম মাল্টিপল থাকতে পারে। তো এখন এইগুলোর ভেতর থেকে আমরা কোন রেজাল্টটা নিয়ে আগে কাজ করব, তো এটাও আমাকে আগে ইন্ডিকেট করতে হবে। এখন আমার এই যে 10 টাকা প্রথমে দিয়ে আছে, তো আমি 10 টাকার নিয়েই যে আগে কাজ করব, তারপরে 12 টাকা, তারপরে 15 টাকা, এইরকম বিষয় না। আপনার এই রেজাল্ট গুলো আপনার সিরিয়ালি থাকতে পারে, কিন্তু সিরিয়ালি থাকলেই আপনাকে যে ওই সিরিয়ালেই এটা বের করতে হবে তা না। তো এটা আমাকে যেটা করতে হবে, যে আমি যদি এখন ধরুন এইখান থেকে এটা নিয়ে কাজ করি, যে প্রথম যদি এটা নিয়ে কাজ করি, তাহলে আমার এখানে লজিক দিতে হবে যে ইউনিট কনজিউম লেস দেন ইকুয়াল 100, তাহলে তার প্রতি আমি 10 টাকা করে কাটবো। তো এটা 100কে চেক করলো। তো আমরা যখন রেজাল্ট গুলো নিয়ে কাজ করব, তখন আমাদের চেক গুলো সবসময় বড় থেকে ছোটর দিকে আসতে হবে, মানে ছোটর থেকে বড়র দিকে আসা যাবে না। তো ছোটর থেকে বড়র দিকে আসলে অনেক সময় আমাদের এই কন্ডিশনের চেকিং অপশনটা আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমাদের এই শর্তগুলোর ভেতরে আমাদের যে রেজাল্টের লজিক ভ্যালু সবচেয়ে বেশি, তো সেই রেজাল্টটা নিয়েই আমাদের আগে কাজ করতে হয়। মানে বড় থেকে সবসময় ছোটর দিকে আমাকে ভ্যালুগুলোকে লজিক অ্যাপ্লাই করে কাজ করতে হবে। মানে সর্বপ্রথম আমার বড় ভ্যালুকে লজিক দিতে হবে, তারপরে তার চেয়ে একটু ছোট ভ্যালুকে লজিক দিতে হবে, এরকম মানে বড় থেকে ছোটর দিকে আসতে হবে। তো আমার এইখানে দেখেন এই 10 টাকার ইউনিটের যেটা, সেটা লজিক ভ্যালু আছে 100, 12 টাকারটা আছে লজিক ভ্যালু 200। তো 101 থেকে 200 বলতে আমরা এটা 200 ধরে নিচ্ছি। আর 15 টাকারটা আছে 200-র বেশি, এখানে যেহেতু বলছে অ্যাবভ 200। তাহলে এই তিনটা রেজাল্টের ভেতরে আমার কিন্তু এই 15 টাকার রেজাল্টের লজিক ভ্যালু কিন্তু সবচেয়ে বেশি। তো আপনার এই শর্ততে আপনাকে এই বিষয়টাও চেক করতে হবে, যে আপনার ওই শর্ততে যে রেজাল্ট গুলো থাকবে, তো সেই রেজাল্ট গুলোর ভেতরে কোন রেজাল্টে লজিক ভ্যালুটা সবচেয়ে বড়, তো সেই রেজাল্টটা নিয়ে আমাকে আগে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু প্রথমত আগে আমি 15 টাকারটা নিয়ে কাজ করব, কারণ এই রেজাল্টের লজিক ভ্যালু 2000 বেশি, 200 টাকার বেশি। তারপরে এটার লজিক ভ্যালু মানে 200-র কম, যেহেতু 201 থেকে 200-র ভিতরে বলতে 200-র কম, তাহলে প্রথমত এটা নিয়ে কাজ করব, তারপরে এটা নিয়ে কাজ করব, তারপরে এটা নিয়ে কাজ করব, কারণ এটার লজিক ভ্যালু সবচেয়ে কম। তো এই তিনটা জিনিস, একটা শর্ততে এই তিনটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে ওই শর্ততে আমাদের রেজাল্ট কয়টা আছে সেটা আগে কাউন্ট করা, তারপরে কাউন্ট করে তারপর বুঝেই যাব যে ইফ ব্যবহার করতে হবে কি হবে না। তারপরে কতবার ইফ ব্যবহার করব সেটাও আমরা রেজাল্টের কাউন্টের ওপর বুঝতে পারবো। রেজাল্ট যদি 5টা হয় তাহলে আমাদের ইফ ব্যবহার করতে হবে 4টা, রেজাল্ট যদি 2টা হয় ইফ ব্যবহার করতে হবে 1টা। তো এটা আমরা এখানে বুঝে নেব। আর তারপরে আমরা যখন লজিক অ্যাপ্লাই করতে যাব এই রেজাল্টের বিপরীতে, তখন আমাকে আগে দেখতে হবে যে কোন রেজাল্টের লজিক ভ্যালু সবচেয়ে বেশি। তো যে রেজাল্টের লজিক ভ্যালু সবচেয়ে বেশি সেটাকেই আমার প্রথম ধরে কাজ করতে হবে। তো এখন আমরা এই ইলেকট্রিসিটি চার্জ কলামে আসি। এসে আমরা ইকুয়াল ইফ, তাহলে ইকুয়াল ইফ দিয়ে ব্র্যাকেটের ভেতরে কার্সর রাখলাম। রাখার পরে এখন আমরা এখানে যেহেতু দেখলাম যে আমাদের এই 15 টাকার আহ, হচ্ছে যে লজিক ভ্যালু সবচেয়ে বেশি, তাহলে আমাকে 15 টাকা নিয়ে কাজ করতে হবে। তো এখন আমরা জানি
যে আমাদের প্রত্যেকটা রেজাল্টের বিপরীতে আমাদের একটা লজিক ইউজ করতে হয়, লজিকের পরে কিন্তু তারপরে আমাদের রেজাল্ট থাকে। সেটা ট্রু রেজাল্ট হতে পারে, ফলস রেজাল্টও হতে পারে। প্রথমত আগে আমাদের লজিক দিতে হবে। তো আমি এখন এই যে 15 টাকার যে রেজাল্ট নিয়ে কাজ করতেছি বা করতে চাচ্ছি, সেটার আমাদের লজিক ভ্যালু, লজিকটা কি আছে যে যদি ইউনিট কনজিউম। তো আমরা এখানে বলছিলাম লজিকের ভিতরে আমার তিনটা জিনিস দেখতে হয়। একটা হচ্ছে যে লজিকটা আমরা কোন কলামের ভ্যালুর ওপরে অ্যাপ্লাই করব, তারপরে লজিকে কি অপারেটর দিব, আর লজিকটাকে কি ভ্যালু দিয়ে চেক করব। তো এখানে দেখেন আমরা লজিক কিন্তু দিব আমাদের এই যে ইউনিট কনজিউম কলামের ভ্যালুকে, যে যদি ইউনিট কনজিউম এর ভ্যালু এখানে বলছে অ্যাবভ। তো আমরা কোন কলামের ওপর লজিক অ্যাপ্লাই করব সেটা পেয়ে গেলাম। যে আমরা লজিক অ্যাপ্লাই করব হচ্ছে যে আমাদের এই ইউনিট কনজিউম, এই ইউনিট কনজিউমের ভ্যালুর ওপরে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে যদি এই ইউনিট কনজিউমের ভ্যালু, তো আমরা যে রোতে কাজ করতেছি সেই রোর ইউনিট কনজিউমের ভ্যালুই নিব। যে যদি ইউনিট কনজিউমের ভ্যালু কি হয়, এখানে এখন এখানে আমাকে লজিকের ভিতরে এখন আমার অপারেটর দিতে হবে। তো আমাদের এখানে অপারেটর কি হবে, এখানে দেখেন বলছে অ্যাবভ 200। তো অ্যাবভ বলতে বেশি বোঝায়। তো এখানে যেহেতু অ্যাবভ কথা আছে, তো যার কারণে আমাদের এই লজিকে অপারেটর দিতে হবে গ্রেটার দেন। তাহলে যদি ইউনিট কনজিউমের ভ্যালু গ্রেটার দেন কত, 2000, 200 টাকার, সরি 200, যে ইউনিট কনজিউমের এই যে ইফ ইউনিট কনজিউমের ভ্যালু 200 টাকার বেশি হয়, তাহলে আমরা তাকে কত টাকা করে দিব। তো এই যে লজিকের পরে আমরা একটা কমা দিয়ে আমাদের রেজাল্টে যাব। তো লজিকের পরে কমা দিয়ে এখন আমাদের বলতেছে এখানে যে পার ইউনিট গুণন করতে হবে 15 টাকা দিয়ে। তো এটা আমরা পার ইউনিট গুণন করবো 15 টাকা দিয়ে, এটা আমরা হচ্ছে যে আমাদের এই ইউনিট কনজিউমের সাথে গুণ করতে হবে। যে আমার যেহেতু ইউনিট কনজিউম পার ইউনিট 15 টাকা করে নিতে হবে, এইখানে যে ইউনিটটা আছে। তো এটা 200-র বেশি হলে তাহলে আমরা বলে দিলাম যে ইউনিট কনজিউম গুণন 15। এটা হচ্ছে তো আমার রেজাল্ট। এখানে পার্সেন্টেজ দিয়ে দেওয়া যাবে না, কারণ পার্সেন্টেজে কত তো বলেনি, শুধু বলছে মাল্টিপল। তো মাল্টিপল, মাল্টিপ্লাই যেটা, এটা হচ্ছে যে গুণন, গুণ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যার কারণে আমরা এখানে গুণন চিহ্নটা দিয়ে দিলাম। যে যদি আমাদের ইউনিট কনজিউমের ভ্যালু 200 টাকার বেশি হয়, তাহলে তাকে আমরা ওই ইউনিট কনজিউম গুণন কত টাকা করে দিতে হবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এটা একটা আমাদের রেজাল্ট হয়ে গেল। তো একটা রেজাল্ট হওয়ার পরে আবার আমাকে একটা কমা দিতে হবে, এই যে কমা দেওয়ার পরে তারপরে আমরা এখানে আবার বলে দিব। এখন আমরা আসি হচ্ছে যে এই 12 টাকার রেজাল্ট নিয়ে। তো 12 টাকা এখানে বলছে 100 টাকার বেশি, 200-র বেশি, মানে 101 থেকে 200, মানে 101 থেকে 200-র ভিতর হতে হবে। তাহলে এখানে আমরা যদি এই ইয়ে ধরি, এখানে কিন্তু আমাদের অলরেডি একটা লজিক আমরা দিয়ে দিছি যে 200-র বেশি হলে তখন এইটা কাজ করবে, আর 101 থেকে 200-র ভেতরে। তো সেক্ষেত্রে আমরা এখানে ওই 101 বা 200-কে ওইভাবে আলাদা আলাদা ভাবে ধরার দরকার নাই। আমরা এইভাবে একটা লজিক দিতে পারি যে ইফ, তো আমাদের এই যে রেজাল্টের পরে কমা দিয়ে ইফ দিয়ে আবার বলে দিতে পারি যে যদি ইউনিট কনজিউম, এই যে ইউনিট কনজিউম গ্রেটার দেন 100। তো গ্রেটার দেন 100 দেওয়ার অর্থটা হচ্ছে যে 100-র বেশি যেহেতু, তো আমাদের এখানে যেহেতু বলছে 101 থেকে 200 পর্যন্ত, এই যে 101 থেকে 200, তো 100-র বেশি বলতে 101-কেই বোঝায়। এই যে 100-র এখানে গ্রেটার দেন আমি 100 দিয়ে দিলাম। তাহলে 100-র বেশি বলতে 100টাকে তো আর নিবে না, 100-র পরের সংখ্যা 101।
তাহলে 101 থেকে শুরু করে আমাদের 200 পর্যন্ত যাবে। আর 200-র ওপরে যখনই যাবে, মানে 200 বা 200-র উপর যখন যাবে তখন কিন্তু আমাদের কাজ করবে এটা। তো যার কারণে আমাদের এই যে বড় থেকে ছোট আমাদের লজিক গুলো চেক করতে হয়। এছাড়া দেখা যাবে যে আমাদের লজিক গুলো সঠিকভাবে কিন্তু কাজ করবে না। তো আমরা এখানে বলে দিলাম যে যদি ইউনিট কনজিউম greater than 100, greater than 100 এর অর্থ হচ্ছে যে 101 থেকে কিন্তু শুরু হবে, তারপরে 101 থেকে শুরু হয়ে যত দূর যায়। তো যত দূর যায় বলতে এটা তো দেখা গেল যে যখন 200-র উপরে চলে যাবে, তো 101-এর উপর বলতে কিন্তু আমাদের হিসাবে 300, 400, 500 পর্যন্ত ভ্যালু এর ভিতরে পড়ে। কিন্তু এখন এইখানে এটা ওই 200-র বেশি যাবে না। এর কারণ হচ্ছে যে যখনই 200-র বেশি যাচ্ছে তখন কিন্তু আর আমাদের এই লজিকটা কাজ করতেছে না। 200-র উপরে গেলে আমার এই লজিক কাজ করতেছে। তো 200-র উপরে গেলে আমার এই লজিক কাজ করে, এই রেজাল্টটা কাজ করবে। আর যতক্ষণ পর্যন্ত 101 থেকে 200-র ভেতরে থাকবে তখন হচ্ছে যে আমাদের এই লজিকটা আমাদের কাজ করবে। তো আমি এই লজিককে দেওয়ার পরে এখানে আবার একটা লজিকের পরে কমা। আর এই যে ইফের ব্যবহার যেটা আমরা বলছি, ইফের ভিতরে কিন্তু আমার ইফ নিয়ে কাজ করতে হবে। ইফের ব্র্যাকেটের পরে আবার ইফ নিব এরকম না, একটা ইফের ভিতরে আর একটা ইফ নিয়ে নিয়ে আমরা কাজ করব। তো সেক্ষেত্রে আমাদের ওই যে স্টেপ বাই স্টেপ এইখানে ফলো করে করে কাজ করতে হবে। তাহলে এই যে লজিক দিলাম, লজিকের পরে একটা কমা দিলাম, দেওয়ার পরে এখন আবার আমরা যে একশো একশো এক 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 থেকে 200-র ভিতরে যদি হয় তাহলে তাকে 12 টাকা করে দিতে হবে। তো আমরা তখন এখানে বলে দিলাম যে ইউনিট কনজিউম ইউনিট ইন্টু 12। তাহলে এটা একটা রেজাল্ট হয়ে গেল, এটা একটা রেজাল্ট হলো, দুইটা রেজাল্ট হয়ে গেল। আর এখন আমাদের সর্বশেষ রেজাল্ট আছে, যেহেতু তিনটা ছিল তাহলে এটাও বের করে নিছি, এটাও বের করে নিছি। তাহলে এটাই আমার সর্বশেষ, এরপরে কিন্তু আর আমাকে রেজাল্ট বের করতে হবে না। তো এই যে এই রেজাল্টের ক্ষেত্রে আমার কোনো লজিক ইউজ করার কোনো দরকার নাই, কারণ এটা যেহেতু সর্বশেষ রেজাল্ট আর আমরা জানি যে সর্বশেষ রেজাল্টের ক্ষেত্রে আমাদের কোনো লজিক লাগে না। যার শুধু আমরা ওই রেজাল্টটা এখানে সরাসরি বলে দিব। তো এখন 100 টাকার নিচে যদি হয় তাহলে আমাদের কি হবে, যে 200-র উপরে হলে এই রেজাল্ট কাজ করবে। তারপরে 101 থেকে 200-র ভিতরে থাকলে আমার এই রেজাল্টটা কাজ করবে। আর যদি 100 টাকার কম হয় তাহলে হচ্ছে যে আমরা এখন বলে দিলাম যে ইউনিট কনজিউম ইনটু 10 টাকা। তো এটা যেহেতু শেষের রেজাল্ট, এটার জন্য আমাদের কোনো ই ব্যবহার করার দরকার নাই। জাস্ট এটা আমরা সরাসরি 10 টাকার রেজাল্টটাকে এখানে বসাই দিলাম আর কি। তো এইভাবে মূলত হচ্ছে যে আমাদের এই সূত্রগুলো আগে ভালোভাবে আগে বুঝতে হবে, যে এখানে কি বলছে সেটা আগে ভালোভাবে বুঝে নিয়ে তারপরে হচ্ছে যে আমাদের কাজগুলো করতে হবে। বোঝা গেছে কি? এখানে কারো কোনো কোশ্চেন আছে? যদি বুঝতে না পারেন বলেন। আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তো আমরা একটা ইন্টার দিয়ে দেখি কি অবস্থা। ইন্টার দিলে আমাদের এই যে রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন বাকি কলামে আমরা এই সেম রেজাল্ট চাইলে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, দিলে তখন আমাদের এইভাবে এটা চলে আসবে। এখন আসেন সাব চার্জ বের করতে হবে। তো সাব চার্জ যেটা বলছে যে সাব চার্জের শর্তটা হচ্ছে যে ইফ ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন 4000, ইলেকট্রিসিটি চার্জ কলামের ভ্যালু, এই যে ইলেকট্রিসিটি চার্জ কলামের ভ্যালু যদি 4000 টাকার বেশি হয়, যে ইলেকট্রিসিটি চার্জ কলামের ভ্যালু যদি 4000 টাকা বেশি হয় তাহলে
আহ, আমাদের হচ্ছে যে ইলেকট্রিসিটি চার্জ দিতে হবে 10%। তারপরে ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন অর ইকুয়াল 300, মানে 3,000 বা তার বেশি যদি হয়, তাহলে তাকে ইলেকট্রিসিটি চার্জের ওপরে রেজাল্ট দিতে হবে 8%। যদি 2,000 টাকার বেশি হয়, এখানে শুধু বলছে গ্রেটার দেন 2,000, 2,000 টাকার বেশি হলে 5 টাকা, 1,000 টাকার বেশি হলে 3 টাকা, আর আদারওয়াইজ 0% এখানে বলছে। তাহলে এই শর্ততে আমাদের এখন প্রথমত দেখতে হবে যে আমাদের রেজাল্ট কয়টা আছে। তো এই শর্ততে রেজাল্ট দেখেন, আমাদের একটা আছে 10%, একটা 8%, একটা হচ্ছে যে 5%, তারপরে 3% আর 0%। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে আমাদের এই শর্ততে আমাদের রেজাল্ট আছে 5টা। তো রেজাল্ট যেহেতু 5টা, তার মানে অবশ্যই আমাদের ইফ ব্যবহার করে কাজ করতে হবে। তো ইফ এখন কতবার ব্যবহার করব? তো আমাদের রেজাল্ট যা থাকে তার চাইতে একটা কম আমাদের ইফ ব্যবহার করতে হয়। মানে আমরা প্রত্যেকটা রেজাল্টের বিপরীতে ইফ ব্যবহার করব, সেটা এটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও। তবে সর্বশেষ যেটা থাকে সেটার জন্য আমাদের ইফ ব্যবহার না করলেও হবে। সর্বশেষ রেজাল্টটাকে আমরা সরাসরি শুধু বসায় দিব আর কি। তাহলে আমরা ইফ ব্যবহার করব কি করব না, if ব্যবহার করা লাগলে কয়টা ব্যবহার করতে হবে সেটাও আমরা দেখে নিলাম। এখন আমাদের আরেকটা জিনিস একটু দেখতে হয়, সেটা হচ্ছে যে ওই কোন রেজাল্টটা নিয়ে আগে কাজ করব সেইটা। তো এইখানে আমরা যেহেতু বলছি আমাদের রেজাল্টটা এখানে যেভাবে সিরিয়াল আছে, সব সময় যে ওই সিরিয়ালে আমাদের কাজ করতে হবে, যে প্রথমত ওই সিরিয়ালের রেজাল্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে, তা কিন্তু না। তো আমরা কোন রেজাল্টটা নিয়ে আগে কাজ করব সেটার জন্য আমাদের এই লজিক ভ্যালুটা দেখতে হবে। তো যে রেজাল্টের লজিক ভ্যালু সবচেয়ে বড়, সেই রেজাল্টটা নিয়ে আগে আমাকে কাজ করতে হবে। তো এখানে দেখেন এই যে 10%-এর লজিক ভ্যালু হচ্ছে যে 4,000 টাকা, 8%-এর লজিক ভ্যালু হচ্ছে যে 3,000 টাকা, 5%-এর লজিক ভ্যালু 2,000, 3%-এর লজিক ভ্যালু 1,000, আর এটা হচ্ছে যে 1,000-এর কম, 0%-এর লজিক ভ্যালু। তাহলে এগুলোর ভেতর থেকে সবচেয়ে বড় হচ্ছে যে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো লজিক ভ্যালু যেহেতু আমাদের এই 10%-এর বড়, তো আমাকে প্রথমত আগে এই 10% রেজাল্টটা নিয়ে আগে আমাকে এখানে কাজ করতে হবে। তাহলে এখানে আমরা সাব চার্জে কার্সরটা রাখি, রাখার পরে ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমরা বলে দিই যে ইফ, মানে যদি ইলেকট্রিসিটি চার্জ, যেহেতু এখানে বলছে আমাদের যে যদি ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন 400, তো আমরা এখানে প্রথমত বলে নিচ্ছি যে যদি এই ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন মানে বড় 400, যে এই ইলেকট্রিসিটি চার্জের যে ভ্যালু সেইটা যদি 4,000-এর বেশি হয়, তাহলে আমাদের হচ্ছে যে সাব চার্জ হবে 10%। তো 10% কার 10%, এই ইলেকট্রিসিটি চার্জের, যে ইলেকট্রিসিটি চার্জের 10% নিতে হবে। তো আমরা এইখানে বলে দিলাম কমা, এটা আমাদের লজিক শেষ।
দিয়ে আমরা এখানে রেজাল্ট বসাই দিই, রেজাল্টটা হবে আমাদের এই ইলেকট্রিসিটি চার্জ ইন্টু 10%। এটা হচ্ছে তো আমাদের একটা রেজাল্ট হয়ে গেল। তারপরে কমা দিয়ে এখন আমরা পরের রেজাল্টটা দেখি। তো পরের রেজাল্ট বলছে 3,000 থেকে 4,000, মানে 3,000 এখানে বলছে গ্রেটার দেন অর ইকুয়াল বলছে, তার মানে 3,000-এর ওপর থেকে শুরু করে 4,000 পর্যন্ত যদি আমাদের ইলেকট্রিসিটি চার্জ থাকে, তাহলে তার ক্ষেত্রে আমাদের 8% কাটতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই ইফ, তো আমরা 10% বের করে নিচ্ছি, এখন আবার বলতেছি ইফ দিয়ে আমরা হচ্ছে যে এখানে বলে দিই যে যদি ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন 300, গ্রেটার দেন যদি 300 হয়, তাহলে আহ, সে হচ্ছে যে 8%। যে 3,000 টাকার ওপর, তো 3,000 টাকার ওপর বলতে সেটা 4,000 হতে পারে, 5,000ও হতে পারে। তো 4,000-এর ভ্যালু যখন পাবে, তখন কিন্তু আমার এই লজিকটা কাজ করবে, যেহেতু বড় ভ্যালু এটা দিয়ে আছে এখানে। তো এই লজিকটা কিন্তু কাজ করবে করে, এই লজিকের বিপরীতে কি রেজাল্ট আছে এইটা, তাহলে এই রেজাল্টটাকে কিন্তু ওখানে শো করে দেবে। তো এই রেজাল্টটা যদি আসে, তাহলে পরবর্তীতে কিন্তু আমার এখানে আর এই রেজাল্ট গুলো নিয়ে আর কেউ ওই ওই এগুলো কিন্তু চেক করবে না, এই এই কোড গুলোকে। জাস্ট রেজাল্ট পেয়ে গেলে, যেখানে রেজাল্ট পেয়ে যাবে সেখানে স্টপ হয়ে যাবে, এর পরের অংশগুলোকে কিন্তু আর চেক করা হবে না। আর এটা যদি কন্ডিশন ভুল হয়, তাহলে আমাদের এই লজিকে চলে আসবে। তো এই লজিকে আমাদের বলা আছে 3,000 টাকার যদি বেশি হয়, তাহলে তাকে 8% দিতে হবে। তারপরে এখন আবার একটা কমা, সরি এটা আমাদের ভিতরে থাকবে। এই যে তো এটা গেল। এরপরে আমরা আবার একটা ইফ দিয়ে এখন বলে দিই যে আমাদের আর একটা আছে হচ্ছে যে 5%, এটা হচ্ছে যে 2,000 টাকার ওপরে। যে ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন 2,000, প্রত্যেকে কিন্তু আমরা ছোট থেকে যাচ্ছি। তো গ্রেটার দেন 2,000 যদি হয়, তাহলে কমা দিয়ে আমরা হচ্ছে যে এখানে আমাদের কত আছে, 2,000 টাকার কম হলে আমাদের কাটতে হবে 5%। তো আমাদের একটা রেজাল্ট গেল, দুইটা রেজাল্ট গেল, এটা একটা লজিক দিছি, দেওয়ার পরে আমরা তিনটা রেজাল্ট একটু বসাই দিই। সেটা হচ্ছে যে আমরা এখন এখানে
সরাসরি আমরা লজিক দিলাম, লজিক দিয়ে এখন রেজাল্ট বসাই। সরি, এখানে সবসময় ব্র্যাকেট গুলো আমরা ঠিকঠাক ভাবে একটু শেষ করবো আর কি। তো এটার জন্য আমরা এই যে ইলেকট্রিসিটি চার্জ ইন্টু 40%, তাহলে আমাদের 4% কাটলে হবে উম, এটা হবে 4%। 2000 টাকার ওপরে হলে 4%, তারপরে কমা, কমা দিয়ে আমরা এখান থেকে এই যে এখানে 3%-এর এটা বের করে হুম, তো এখানে আমরা আবার ইয়ে দিয়ে দিব, ইফ দিয়ে দেবো। তো এগুলো ব্রাকেটের ভিতরে সবসময় লিখতে হবে। যে আমরা এখানে আবার দিয়ে দিই যে ইফ, ইফ আমরা ব্রাকেট শুরু শেষ, এখন এর ভিতরে আমরা হচ্ছে যে আমাদের সূত্রটা লিখবো। তো আমরা এখানে বলে দিই যে ইফ যদি আমাদের 4000-এর উপর দিলে এটা কাজ করবে, 3000-এর উপর দিলে এটা কাজ করবে, 4000-এ, সরি 2000-এর উপর গেলে এটা কাজ করবে। আর এখন আমরা ইফ ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি চার্জ যদি 1000 টাকার বেশি হয়, যে ইফ আমাদের হচ্ছে যে এই ইলেকট্রিসিটি চার্জ ইন্টু, সরি, গ্রেটার দেন 20, এইটা যদি হয়, ইন্টু 20 যদি হয়, তাহলে তাকে আমরা কাটতে দেব 3%। এটা আমার 5% হবে। তাহলে এখানে কার উপর কাটাবো, এই পিএসপি বাই, সরি, এইটার উপর আমরা কাটাবো, পার্সেন্টেজ কাটবো ইলেকট্রিসিটি চার্জের উপর। তো আমরা এখন এইখানে একটা ভ্যালু দিয়ে দিই, যে যদি আমাদের 2000 টাকা ওপরে যায় আর এটা 1000 টাকা হবে, 1000 টাকা যদি হয় তাহলে তাকে আমরা 3% দিব। তাহলে কমা দিয়ে আমরা এরপরে ইলেকট্রিসিটি চার্জ, তারপরে হচ্ছে যে ইন্টু, ইন্টু দিয়ে আমরা ব্লাডের কাজ পাবো। 1000 টাকার যদি বেশি হয়, কিন্তু হচ্ছে যে 3%, 3%, 1000 টাকার বেশি হলে উম, তো এখন আমরা এটা ইন্টার দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল দেখাচ্ছে, দেখেন। তো আমাদের এখানে ইফ একটু কম ছিল, ইফ এর ব্যবহার দিতে হয় যে এক, তাহলে একটা, দুইটা, সরি, এখানে আমরা এই যে জিরোটা আমরা বাদ দিয়ে দিছি, আমাদের রেজাল্ট হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা। আর এরপরে এখন আমরা আবার এটা কমা দিই, কমা দিয়ে এখন আমরা আমাদের এই যে শেষের যে রেজাল্ট আছে 0%, তো এটার কোনো শর্ত দেওয়ার দরকার নাই, যেহেতু এটার পরে আর কোনো আমাদের ইয়ে নাই, রেজাল্ট নাই।
তো যার কারণে এখানে আমরা সরাসরি বলে দিই ইলেকট্রিসিটি চার্জ ইন্টু 0%। তো এইভাবে আমরা দেখেন একটা করে রেজাল্ট এখানে বসায় নিলাম। যে প্রথমত আগে আমরা 4,000 টাকা চেক চেক করে নিছি, যে 4,000 টাকার যদি বড় হয় ইলেকট্রিসিটি চার্জের ভ্যালু যদি 4,000 টাকার বেশি হয়, তাহলে আমাদের কাটবে হচ্ছে যে এই 10% কাটবে, কার উপরে? এই ইলেকট্রিসিটি চার্জের ভ্যালুর উপরে 10% কাটবে। যদি 3,000 টাকার বেশি হয়, তো ওখানে 3,000 থেকে 4,000-এর কথা বলছে। তো আমরা যদি 3,000 বলি, তাহলে মোটামুটি ওই রেঞ্জের ভিতরে কিন্তু পড়ে যাবে। কারণ 4,000-এর উপরে যখনই যাবে, তখন তো আবার এই শর্তটা কাজ করবে। তো এইভাবে মূলত এই কারণে আমাদের বড় ভ্যালু গুলো নিয়ে আমাদের আগে কাজ করতে হয়। তো এইভাবে প্রত্যেকটা রেজাল্ট আমরা হচ্ছে যে ভ্যালু গুলোকে চেক করে করে এইভাবে কাজ করে দেবো। এবং এইগুলো আমাদের অবশ্যই যে কমার যে বিষয়টা এবং ব্র্যাকেটের যে বিষয়টা, এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। প্লাস রেজাল্টে আমরা যেহেতু টেক্সট টাইপ রেজাল্ট দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের এর ভেতরে আমাদের আহ, এই যে সরি, এখানে রেজাল্ট যেটা আমাদের রেজাল্টটা যেহেতু আমরা এই যে পার্সেন্টেজ আকারে নিচ্ছি, তো রেজাল্টের লজিকের পরে কমা, তারপরে রেজাল্ট, তারপরে আবার লজিকের পরে কমা, রেজাল্ট। এইভাবে আমরা এগুলো একটু দিয়ে দিই। দিয়ে এখন যদি আমরা ইন্টার দিই, দিলে তাহলে আমাদের এখানে এই যে সাব চার্জটা আমাদের চলে আসবে। তো এটা যেহেতু 2,000-এর বেশি, তো 2,000-এর বেশি হলে আমাদের কাটবে হচ্ছে যে এই যে এখানে দেখেন 2,000 টাকার বেশি হলে 5% কাটবে। তো আমাদের 2,000 টাকার বেশি, এই যে এটার 5%, 120 টাকা হয়েছে। তো এখন এই ফর্মুলা যেহেতু আমি সবগুলোতে ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমরা এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইভাবে দিয়ে দিব। তো এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলে অটোমেটিক আমাদের এইখানে এই সূত্রের ভ্যালু গুলো আমাদের চলে আসবে। তো এইটা আপনারা একটু দেখেন ভালো করে, দেখে যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে একটু বলেন, বা আবার যদি রিপিট করা লাগে আমি রিপিট করব, সমস্যা নাই। তো আমাদের আগে এই শর্ত অ্যাপ্লাই করা ঠিকভাবে আগে বুঝতে হবে। শর্ত অ্যাপ্লাই করা যদি আমরা বুঝতে না পারি, বা আমরা কোন শর্ততে কয়টা ব্যবহার করব, বা ব্যবহার করব কিনা, কোন রেজাল্টটা নিয়ে আগে কাজ করব, তারপরে হচ্ছে যে লজিকটা কিভাবে অ্যাপ্লাই করব, তো এই বিষয়গুলো যত ভালো বুঝতে পারবেন, তত আপনার এক্সেলে আপনার এই সূত্রগুলো ব্যবহার করে কাজ করা তত সহজ হবে। আর আমরা যদি এই লজিক অ্যাপ্লাই করা, তার বিপরীতে রেজাল্ট দেওয়া, এগুলো যদি ঠিকভাবে বুঝতে না পারি, তাহলে আমাদের কিন্তু সমস্যা হবে। তখন দেখা গেল এই মুখস্থ করে তো আর সবকিছু হয় না। তো যার কারণে আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে আর কি। ঠিক আছে কি? দেখেন কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। স্যার, এটা আরেকবার রিভাইজ করে দেন। আচ্ছা, এখানে দেখেন আমাদের এখানে বলছে কি, যে ইলেকট্রিসিটি চার্জ, যে যদি ইফ বলতে যদি ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন 4,000, মানে 4,000 টাকার যদি বেশি হয়, তাকে ইলেকট্রিসিটি চার্জ অফ 10%, তাহলে তাকে ইলেকট্রিসিটি চার্জ দিতে হবে 10%। তো এইখানে আমরা এই সূত্র নিয়ে কাজ করার আগে আমরা তো বলছি যে আগে রেজাল্ট গুলো কাউন্ট করবেন। তো আমরা তো এখানে রেজাল্ট কাউন্ট করে নিলাম, এটা 10%, এটা 8%, এটা 5%, এটা 3%, মানে এরকম আর কি। পাঁচটা রেজাল্ট আছে আমাদের এখানে, একটা, দুইটা, তিনটা, পাঁচটা। তো একের অধিক রেজাল্ট থাকলে তো আমরা বলছি যে আমাদের ব্যবহার করতে হবে।
আর ইফ যখন আমরা ব্যবহার করব প্রত্যেকটা রেজাল্টের বিপরীতে আমাকে ইফ ব্যবহার করতে হবে। যে আমি এই রেজাল্টের বিপরীতে একটা ইফ ব্যবহার করব, এটার বিপরীতে একটা ইফ ব্যবহার করব, এটার বিপরীতে ইফ, এটার বিপরীতে ইফ, এটার বিপরীতে ইফ। তবে শেষের রেজাল্টের ক্ষেত্রে আপনি ইফ ব্যবহার না করলেও হয়। শেষের যে রেজাল্টটা থাকে সেখানে আর ওই ইফ দেওয়া লাগে না, যা সরাসরি রেজাল্টটা বসায় দিলে হয়ে যায়। তো আমরা এইভাবে এটা কাউন্ট করে নিলাম। আর তারপরে এখন আমাদের কোন রেজাল্টটা নিয়ে আমরা আগে কাজ করব, সেটা আগে আমাদের এই যে লজিকের ভ্যালু দেখে আমাদের সেই রেজাল্টটা নিয়ে কাজ করতে হবে। তো যে রেজাল্টের লজিক ভ্যালু বেশি, তো আমরা অ্যাকচুয়ালি সেই রেজাল্টটা নিয়ে আগে কাজ করব। তো আমাদের এখানে যেহেতু আমরা দেখতেছি যে 10% রেজাল্টের লজিকের ভ্যালু বেশি, যার কারণে আমাকে ওইটা নিয়ে কাজ করতে হবে। আসলে আমাদের লজিক তো লজিক দিতে গেলে আমরা বলছিলাম যে আমরা লজিকের ভিতরে তিনটা জিনিস থাকে, একটা লজিকের কলাম, তারপর অপারেটর, তারপরে লজিক চেক ভ্যালু। তো আমাদের এইখানে এই যে এই রেজাল্টের লজিক যদি আমরা দিতে চাই, তাহলে লজিকটা আমাদের অ্যাপ্লাই করতে হবে ইলেকট্রিসিটি চার্জ কলামের উপরে, যেহেতু এখানে বলেই দিছে ইলেকট্রিসিটি চার্জ। তারপরে অপারেটর কি দিব, এখানে বলছে গেটার দেন, তাহলে অপারেটর আমরা গেটার দেন দিব। আর লজিক ভ্যালু কত, 4000, তাহলে আমরা 4000 দিয়ে আমরা চেক করব। তো যার কারণে আমাদের কিন্তু এখানে এইভাবে বলা হয়েছে যে যদি ইলেকট্রিসিটি চার্জ, এই যে E4 বলতে ইলেকট্রিসিটি চার্জ, যদি ইলেকট্রিসিটি চার্জ, যেহেতু গেটার দেন বলছে শুধু, যার কারণে আমরা গেটার দেন দিলাম, দিয়ে কত ভ্যালু, 4000। যে যদি ইলেকট্রিসিটি চার্জ 4000-এর বেশি হয়, তাহলে তাকে আমরা কত পার্সেন্ট ইলেকট্রিসিটি চার্জ দিব, 10%। তো যার কারণে আমরা এখানে বলে নিলাম যে এটা আমার লজিক। তো লজিক যদি সত্য হয় তাহলে তাকে আমি 10% দিব। তো লজিকের পরে একটা কমা দিয়ে আমরা বলে দিলাম যে ইলেকট্রিসিটি চার্জ ইন্টু 10%। তাহলে ইলেকট্রিসিটি চার্জের যে ভ্যালুটা আছে তার উপর 10% আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। তাহলে এই একটা রেজাল্ট হয়ে গেল। তো রেজাল্টের পরে আবার কমা দিব, দেওয়ার পরে দ্বিতীয় রেজাল্টের জন্য আমি আবার ইফ ব্যবহার করব। তো ইফ নিয়ে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ করতে হবে, পরে এর ভেতরে আমাকে আবার এই দ্বিতীয় রেজাল্টের যে লজিক সেটা নিয়ে কাজ করতে হবে। তো দ্বিতীয় রেজাল্ট 8%, এবং এটা লজিক বলছে 3000 টাকার বেশি, 3000 বা তার বেশি বলছে। এখানে গ্রেটার দেন অর ইকুয়াল বলা আছে। তাহলে আমরা এখানে এখন এইভাবে বলে দিতে পারি যে ইফ ইলেকট্রিসিটি চার্জ, এখানে আমাদের ইকুয়াল চিহ্নটা হবে যে গ্রেটার দেন অর ইকুয়াল 300, 3000, যে 3000 বা তার যদি বেশি হয়, 3000 হলেও তাকে 8% দিব, 3000-এর বেশি হলেও তাকে 8% দিব। তো আমরা এই যে এখানে এইভাবে লজিক অপারেটর দিলাম, লজিক ভ্যালু দিলাম, আর কলাম দিয়ে লজিকটা শেষ করলাম, পরে কমা দিয়ে তারপরে আমরা ওই ইলেকট্রিসিটি চার্জ ইন্টু 8% দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের পরবর্তী এই যে 5%টা বলছে 2000 টাকার বড়, এখানে গেটার দেন ওর ইকুয়াল বলেনি, শুধু বলছে গেটার দেন। তাহলে এটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র গেটার দেন দিব। আবার 3%-এর ক্ষেত্রেও শুধু গেটার দেন বলছে, 3%-এর ক্ষেত্রে আমরা শুধু গেটার দেন দিব। যার কারণে এই যেগুলোতে দেখেন যে ইলেকট্রিসিটি চার্জ, যদি ইলেকট্রিসিটি চার্জ 2000-এর বেশি হয় তাহলে 5%, আবার কমা দিয়ে আবার ইফ, যে ইলেকট্রিসিটি চার্জ, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, যে ইলেকট্রিসিটি চার্জ গ্রেটার দেন যদি 100 হয়, তাহলে ইলেকট্রিসিটি চার্জ ইন্টু 3%। তো এইভাবে আমরা এগুলো করে দিলাম। আর এটা যেহেতু শেষের রেজাল্ট, তো শেষের রেজাল্টের ক্ষেত্রে আমাদের কোনো লজিক দেওয়ার দরকার নাই, যার শুধু রেজাল্টটা আমরা দিয়ে দিব। তো দিয়ে আমরা এটা ইন্টার দিলে আমরা এখানে রেজাল্ট পেয়ে যাবো। আর এটাকে আমরা টেনে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, যেহেতু বাকি রো গুলোতেও আমাদের ওই সেম এইটাই হবে। তো এই হচ্ছে যে বিষয়। তো এইভাবে আমাদের এই সূত্রগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা আপনারা একটু দেখেন।
আর যেটা আজান দিছে আমি নামাজ পড়ে এসে বাকিটুকু আবার নিয়ে কাজ করবো। আচ্ছা, এখন আমরা এই যে পে বিলেবল, যে বিল পেয়েবল যেটা সেটা বের করি। তো বিল পেয়েবল বলতে আমাদের এইখানে হচ্ছে যে এই ইলেকট্রিসিটি চার্জ যেটা আছে সেটার সাথে সাব চার্জটা যোগ করতে হবে। মানে কত টাকা এখন আমাদের বিল দিতে হবে আর কি। তো ধরুন আমাদের এই যে 200 ইউনিটের যে টাকা, সেটা হচ্ছে যে 2400 টাকা। তো আর তার সাথে সাব চার্জ। তো সাব চার্জটা কি হচ্ছে যে কত করে অ্যাকচুয়ালি ইয়ে হবে আর কি, যে এত যদি টাকার বেশি হয় তাহলে তার ক্ষেত্রে কত পার্সেন্ট সাব চার্জ কাটা হবে সেইটা। তাহলে এই দুইটা মিলে আমাদের হচ্ছে যে এই বিল পেয়েবলটা হবে, যে আমাদের ইলেকট্রিসিটি চার্জ তার সাথে সাব চার্জ এই দুইটা যোগ হবে। তো আমরা এইখানে এই যে সাম ফাংশন ইউজ করতে পারি, যে সাম দিয়ে আমরা এখানে বলে দিতে পারি যে এই দুইটা রেঞ্জ আকারে দিয়ে দিলাম, যেহেতু এর মাঝখানে আর কোনো কিছু আমাদের বাদ নাই। যা সেই দুইটা দিয়ে দিয়ে আমরা ইন্টার দিয়ে দিই। দিলে আমরা এখানে এই যে এটা পেয়ে গেলাম। এখন এটাকে টেনে আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি এই যে দশমিক যেগুলো আসতেছে, তো এগুলোকে যদি আমরা পূর্ণ সংখ্যা চাই, তাহলে আমরা এই সংখ্যাগুলোকে এভাবে সিলেকশন করে আমাদের এই যে হোম ট্যাবে আমাদের এই নাম্বারের ভিতরে এই যে নাম্বার গ্রুপ, তো এই নাম্বার গ্রুপে আমাদের এখানে দেখেন একটা অপশন আছে, ইনক্রিজ ডেসিমেল আর হচ্ছে যে ডিক্রিজ ডেসিমেল। তো আমাদের এই যে দশমিক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা চাই পূর্ণ সংখ্যা হবে, তাহলে আমরা এই যে ডিক্রিজ ডেসিমেল দিলে এগুলো আমাদের পূর্ণ সংখ্যা হয়ে যাবে। আবার যদি দশমিক চাই তাহলে এভাবে ইনক্রিজ করে দিলে তাহলে আমাদের এই যে ইনক্রিজ দশমিক কিন্তু অ্যাড হচ্ছে, দশমিকের উপর দুইটা সংখ্যা অ্যাড করে নিলাম। আর যদি চাই যে দশমিকের পরে 8 থাকলে সেটা আমাদের ওয়ান কাউন্ট হয়ে এখানে 1915 আছে 1916 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলো সিলেক্ট করে এই যে নাম্বার গ্রুপের এইখান থেকে আমরা এই যে ডিক্রিজ ডেসিমেল যেটা আছে, তো ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করে এটা আমরা করে নিতে পারি, পূর্ণ সংখ্যা করে নিতে পারি। তারপরে মিনিমাম ম্যাক্সিমাম বের করতে হবে। তো মিনিমামটা আমরা এই বিল পেয়েবলের উপর বের করব। তো মিনিমাম এর আগেও আমরা বের করে নিয়েছি, যে মিন ফাংশন ইউজ করে আমাদের এইখানে এই যে ভ্যালুগুলোকে রেঞ্জ আকারে এভাবে দিয়ে দিব। দিয়ে আমরা এইগুলোকে রেঞ্জ করে দেব, মানে করে দেব, লক করে দিব। কারণ যখনই রেঞ্জ ভ্যালু আমরা নিব, গত ক্লাসে আমরা দেখাইছিলাম, তো রেঞ্জ ভ্যালু নেওয়ার পরে সেই ভ্যালুগুলো যাতে সর্টিং করে, মানে যখন আমরা সর্টিং করব ডাটাগুলোকে, তখন যাতে আমাদের এই রেঞ্জের ভ্যালুগুলোর পজিশন যেন চেঞ্জ না হয়, এই জন্য আমরা এই যে রেঞ্জের ভ্যালুগুলোকে আমরা F4 দিয়ে আমরা লক করে দিব। তো লক করে দিলে তখন আমাদের এটা আর সমস্যা হবে না। ম্যাক্সিমামের ক্ষেত্রেও সেম, ম্যাক্স ফাংশন ইউজ করি আমরা। তো ম্যাক্স ফাংশন ইউজ করে আমরা হচ্ছে যে এই যে বিল পেয়েবলের ওপরই করতে হবে, তাহলে বিল পেয়েবলের ওপর এটা করলাম, করে এটাও আমরা সেম F4 দিয়ে লক করে দেব। লক করে দিয়ে আমরা এন্টার দিয়ে দিই, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটাও বের হয়ে আসলো। আর এগুলোকে আমরা একটু মার্জ করে দিব আর কি, এই যে মার্জ এন্ড সেন্টার এই। আর যদি সর্টিং করার লাগে তাহলে এই যে মার্জ থাকলে কিন্তু আমাদের ভ্যালুগুলো সর্টিং হয় না, তখন এগুলোকে আনমার্জ করে সর্টিং করে নিয়ে তারপরে আবার পরে মার্জ করে দেওয়া যাবে আর কি, এরকম। আর এখন আসি আমরা র্যাঙ্কের বিষয়। তো র্যাঙ্কটা হচ্ছে যে আমাদের আম, ধরুন, আচ্ছা, একটা মিনিট একটু। ধরুন আমাদের এই যে এখানে আমরা চাচ্ছি বিল পেয়েবলের ওপরে যার ভ্যালু বেশি তার র্যাঙ্কটা 1 দেখাবে, এরকম আমরা চাচ্ছি। তো এখানে দেখেন বলছে ক্যালকুলেট মিনিমাম ম্যাক্সিমাম এন্ড র্যাঙ্ক ফ্রম বি পেয়েবল ভ্যালু, র্যাঙ্ক শুড বি ডিসেন্ডিং অর্ডার। তো ডিসেন্ডিং অর্ডার বলতে যার বিল, যার বেশি পে করতে হচ্ছে
তার র্যাঙ্কটা আমরা 1 নাম্বার দেখাবো, আমরা এরকম চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কের বিষয়টা হচ্ছে যে কি, যে ভ্যালু যার বেশি তার র্যাঙ্ক 1 দেখাবে, তারপরে যার বেশি তার 2, তারপরে তার 3, এইভাবে একটা সিরিয়াল দিয়ে দেবে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে অমুক ব্যক্তির 1 নাম্বার পজিশনে মানে সবচেয়ে বেশি বিল দিতে হবে। তো যার বিল বেশি তার আমরা পজিশনটা আর কি, পজিশন 1, যার বিল তার সাথে একটু কম তার পজিশন 2, এইরকম করে দেবো এইখানে। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই র্যাঙ্ক ফাংশনটা ব্যবহার করতে হয়, আর এ ইন কে র্যাঙ্ক। তো আমরা র্যাঙ্ক ফাংশন ইউজ করব, র্যাঙ্ক ফাংশন ইউজ করে ব্র্যাকেটের ভেতরে আমরা কার্সর রাখলাম। রাখার পরে এইখানে দেখেন আমাদের 3টা অংশ থাকে, একটা নাম্বার, একটা হচ্ছে যে রেফারেন্স, আর একটা হচ্ছে যে অর্ডার। তো আমাদের নাম্বার বলতে আমরা যে কলামের ভ্যালুগুলোর ভিতর থেকে র্যাঙ্কিং করব, তো প্রথমত সেই কলামের প্রথম নাম্বারটা আমাকে এখানে নিতে হবে এই যে নাম্বারের জায়গায়। তো আমি যেহেতু এই জি কলামের মানে বিল পেয়েবল কলামের এই ভ্যালুগুলোর ভিতরে আমি র্যাঙ্কিং করব, তাহলে এই ভ্যালুর প্রথম যেইটা ভ্যালু আছে সেটা আমি প্রথমত নিলাম। নেয়ার পরে কমা দেওয়ার পরে তারপরে আমাদের রেফারেন্স। তো রেফারেন্স হিসাবে আমরা যে কলামের ওপরে র্যাঙ্কিং করতে চাচ্ছি সেই কলামের সব ভ্যালুকে আমার নিতে হবে। তো আমি এখন এখান থেকে এই কলামে সব ভ্যালুকে এইভাবে নিয়ে নিলাম। তাহলে র্যাঙ্ক ফাংশনের ভিতরে প্রথম অংশে আমরা যে কলামের ওপরে র্যাঙ্কিং করব সেই কলামের প্রথমত প্রথম ভ্যালুটা নিতে হবে, এটা একটা বিষয় গেল। তারপরে রেফারেন্সে কমা দেওয়ার পরে তারপরে রেফারেন্স অংশ, রেফারেন্স অংশে আমরা যে কলামের ভ্যালুর উপরে র্যাঙ্কিং করতে চাচ্ছি সেই কলামের সবগুলো ভ্যালুই আমাকে নিতে হবে। তাহলে সবগুলো ভ্যালু আমরা এই যে এভাবে রেঞ্জ আকারে আমরা নিয়ে নিলাম। তাহলে এটা আমাদের রেফারেন্স হয়ে গেল। তারপরে আবার একটা কমা দেওয়ার পরে আমাদের এইখানে এই যে অর্ডারটা দিতে হবে। অর্ডার এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার আর এটা অ্যাসেন্ডিং অর্ডার। তো আমরা যদি অর্ডার 0 দিই তাহলে এটা র্যাঙ্কিংটা করবে বড় ভ্যালু থেকে, মানে যার ভ্যালু বড় তাকে 1 নাম্বার দেখাবে। আর যদি অ্যাসেন্ডিং দিই তাহলে যার ভ্যালু ছোট তাকে হচ্ছে যে সে র্যাঙ্কিং 1 দেবে, মানে তখন ছোট ভ্যালু থেকে সে র্যাঙ্কিং করবে। আর যদি আমরা বড় ভ্যালু দিই, এই যে 0 দিয়ে দিই, এখানে যদি 0 দিয়ে দিই তাহলে ও কি করবে, এই ভ্যালুগুলোর ভিতর থেকে সবচেয়ে বড় যার ভ্যালু তাকে সে 1 নাম্বার র্যাঙ্কিং দিয়ে দেবে। তারপরে তার বড় যেটা মানে ছোট যেটা তাকে সে 2 নাম্বার দিবে, এইভাবে যাবে। তো এই যে এটা আমরা র্যাঙ্কিং, এইভাবে আমরা একটু র্যাঙ্কিং এর এই 3টা অংশ থাকে। এটা হচ্ছে যে প্রথমত নাম্বার, তারপরে রেফারেন্স, তারপরে হচ্ছে যে অর্ডার। আর এখানে আমরা এই যে রেঞ্জ আকারে যেটা আমরা দিয়ে দিছি, তো এইটাকে আমরা অবশ্যই লক করে দেব F4। মানে রেঞ্জ ভ্যালুকে সবসময় লক করে দিয়ে দিয়ে আমাদের কাজ করতে হবে, রেঞ্জ যেখানে রেঞ্জ ভ্যালু থাকবে সেখানে সেই ভ্যালুগুলোকে আমরা একটু লক করে দেব। তো দিয়ে এখন যদি আমি এটা যদি ইন্টার দিই, যদি ইন্টার দিলাম, দিলে তাহলে আমাদের এখানে র্যাঙ্কিং চলে আসছে। তো এখন এটাকে আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই, যেহেতু বাকিগুলোকে আমার সেম করতে হবে। দিলে আমাদের এই যে র্যাঙ্কিং কিন্তু আমাদের এখানে কিন্তু চলে আসছে এখানে। তো এই যে এই এমপ্লয় এই ব্যক্তির সবচেয়ে বিল বেশি দিতে হবে, যার কারণে এর র্যাঙ্ক কিন্তু 1 দিয়ে দিছে। তারপরে আছে হচ্ছে যে এইটা, এর র্যাঙ্কিং 2 দিয়ে দিছে। তো এইভাবে হচ্ছে যে আমরা এই র্যাঙ্কটা আমরা বের করতে পারি র্যাঙ্ক ফাংশন ইউজ করে। তো এখানে আগে আমরা একটা নাম্বার দিব, যে কলাম থেকে আমরা র্যাঙ্কিং বের করতে চাচ্ছি সেই কলামের প্রথম নাম্বারটা দিব। তারপরে ওই কলামের সবগুলো ভ্যালুকে আবার এখানে রেঞ্জ আকারে দিয়ে দিব। আর অবশ্যই সেটা লক অবস্থায় থাকতে হবে। আর তারপরে 0 বলতে ডিসেন্ডিং, 1 বলতে অ্যাসেন্ডিং। মানে বড় ভ্যালু থেকে যদি র্যাঙ্কিং করতে চাই তাহলে 0 দিব, আর ছোট ভ্যালু থেকে যদি র্যাঙ্কিং করতে চাই তাহলে এখানে 1 দিব, এই আর কি। আর এটাকে যদি আবার শর্টিং করতে চাই আমরা, তাহলে আমাদের এই যে যেগুলো মার্কস করা আছে সেগুলো আগে আনমার্কস করে নিব। আনমার্কস করে নিয়ে এই ভ্যালুগুলোকে যেহেতু আমরা ছোট থেকে বড় মানে সিরিয়ালি যাচ্ছি, ছোট থেকে বড় আসবে, তো সেক্ষেত্রে আমরা এই ভ্যালুগুলোকে সিলেক্ট করে আমাদের এই যে হোম ট্যাবে শর্ট গ্রুপ থেকে আমরা এটা দিয়ে দিই স্মল টু লার্জ, দিয়ে আমরা ওকে করে দিই।
সরি, এখানে মার্কস করা আছে, এই যে এটা আবার। তো এগুলো আমাদের সব আনমার্কস করতে হবে। তো এটা একটা প্রবলেম যে মার্কস থাকলে সেটা আবার সল্টিং হয় না। আপনার ওই টেবিলের ভিতরে যে কোনো জায়গায় যদি মার্কস, সেল যদি মার্কস করা থাকে, তাহলে সেটা সল্টিং হতে চায় না। তো সমস্যা নাই, আমরা যদি চাই তাহলে এটা আগে সর্টিং করে নেব। এই যে এখন দেখেন সিরিয়ালি কিন্তু আমাদের এটা চলে আসছে। তো সর্টিং করে নেওয়ার পরে তারপরে দরকার পড়লে আমরা এইগুলোকে আবার মার্জ করে দিব। এই যে এরপরে আমরা এগুলোকে একটু মার্জ করে দিতে পারি আর কি, এইভাবে। তাহলে মোটামুটি আমাদের এটা হয়ে গেল। তো এই ইলেকট্রিসিটি বিলটা আপনারা একটু দেখেন বাসায় ভালোভাবে একটু, যেভাবে আমরা দেখালাম এইভাবে এই বিষয়গুলো একটু করে নেব। এই যে এখানে যে শর্তগুলো ছিল, তো সেই শর্তগুলো মেইনলি আপনার এই যে 8 নাম্বার থেকে শুরু করতে হবে আমাদের। আর এদিকে পেজ সাইজ এইগুলো যেগুলো আছে এইগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওগুলো না দিলেও হবে। তো এখান থেকে এইটুকু ব্যবহার করলে না। তো কারো কোনো কোশ্চেন আছে কি? আমাদের এখানে যতটুকু আমরা কাজ করলাম, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী আরেকটা ইয়েতে যাবো আর কি। হুম, আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই মনে হয়। তা আমি এখানে আর একটা ইয়ে তুলে নিই একটু। আচ্ছা, আমরা ম্যান অনেক করছি, মিন ম্যাক্স আর করবো না। একটু ডাটা গুলো আগে তুলে নিই। তারপরে সেল পারসন।
ধরেন এই যে ডাটাগুলো আমরা তুলে নিলাম। এখন হচ্ছে যে আমরা উম এখান থেকে আমরা এগুলোনের একটু করে নিই। ধরুন এইখানে আমরা একটা লিখবো। তো এখানে ধরুন আমি চাচ্ছি যে আমাদের এই যে যতগুলো সিটি আছে, তো এই সিটি গুলোর যে সেল অ্যামাউন্ট, যে সেল অ্যামাউন্ট বলতে এই যে এই অ্যামাউন্ট, তো এইগুলোনের যোগফল বের করবো। এই যে এখানে আমাদের বলে দেওয়া আছে যে সেল অ্যামাউন্টস অর সেল অ্যামাউন্ট ফর অল সিটিজ, মানে যতগুলো সিটির সেল অ্যামাউন্ট আছে তাদের টোটাল কত সেটা বের করতে হবে। তাহলে এটা তো সিম্পল, আমরা জানি যে আমাদের এখন এইগুলো যে প্রত্যেকটা সিটির যে টোটাল সেল অ্যামাউন্ট, এটা অ্যাকাউন্ট না, অ্যামাউন্ট হবে। Amount। তো সেল যে অ্যামাউন্ট আছে এগুলো সবগুলো যোগ। তাহলে সবগুলো যোগ করার জন্য আমরা জানি যে এই যে সাম ফাংশন ইউজ করবো আমরা। সাম, ব্র্যাকেট শুরু শেষ, ব্র্যাকেটের মাঝখানে আমরা এগুলোকে সব সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। আর পরবর্তীতে যাতে এই যে রেঞ্জ আকারে যেহেতু নিচ্ছি, তো পরবর্তীতে আহ, মানে রো গুলো একটু অর্ডারিং উলট পালট হলেও যাতে আমাদের এটার কোনো পরিবর্তন না হয়, এই জন্য রেঞ্জ আকারে নিলে আমরা তখন সেটাকে লক করে দিব। তো F4 দিয়ে লক করে দিলাম। দিলে আমাদের এই যে এটা হচ্ছে যে সেল অ্যামাউন্ট। তাহলে এই সবগুলো সিটির সেল অ্যামাউন্ট হচ্ছে যে আমাদের এটা বের হয়ে গেল। তাহলে এটা একটা গেল আমাদের। তারপরে হচ্ছে যে আহ, আমরা এখানে আর একটা জিনিস একটু করব। ধরুন, উম, এখান থেকে আমি করি। এইখানে আমরা সেল, টোটাল সেল বের করি। টোটাল সেল অ্যামাউন্ট ফর ঢাকা সিটি। মানে এখানে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের টোটাল সেল অ্যামাউন্ট ফর ঢাকা সিটি। তো আমি এগুলো একটু আলাদা আলাদা করে চাষ, এখন যে কাজগুলো করাবো আমাদের এক্সেলে আমাদের কিছু ফাংশন আছে, সেই ফাংশনের ব্যাপারে যেমন সাম ফাংশনটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন আবার চাচ্ছি যে আহ, ধরেন এই যে সিটি গুলোর ভেতর থেকে শুধুমাত্র আমি ঢাকা সিটির যে এই সেল অ্যামাউন্ট আছে শুধু সেই দুইটার যোগফল করব। তো সেক্ষেত্রে দেখা গেল আমরা যে কোনো ভ্যালু গুলোর যোগফল করতে গেলে আমরা তো এই যে সাম ইউজ করি, এরকম সাম। তো দেখা গেল যে 10টা ভ্যালু আছে, 10টা ভ্যালুর যোগফল বের করার জন্য আমরা সাম দিয়ে দিই। দিয়ে 10টা ভ্যালুকে সিলেকশন করে দিলে 10টা ভ্যালুর যোগফল আমার বের হয়ে আসলো। কিন্তু এখন এইখানে যেটা বলছে যে সেল অ্যামাউন্টের ভিতর থেকে, মানে আমাদের এখানে সেলের যে অ্যামাউন্ট গুলো আছে, তো সেই অ্যামাউন্ট গুলোর ভেতর থেকে শুধুমাত্র ঢাকা সিটির অ্যামাউন্ট গুলো বের করতে হবে। তো এখন এইখানে আমার যদি 20টা ভ্যালু থাকে, তো 20টা ভ্যালুর ভেতর থেকে আমি 20টা ভ্যালু যোগ করতে চাচ্ছি না। তা আমি যোগফল বের করব কিন্তু 20টা ভ্যালুর যোগ চাচ্ছি না, আমি একটা শর্ত দিচ্ছি। যে শর্তটা কি, যে অমুক সিটির শুধুমাত্র ভ্যালুগুলো যোগ করো। তো এখানে আমার সব সিটির ভ্যালুই আছে। তো এই সব সিটির ভ্যালুর ভিতর থেকে আমি শুধুমাত্র এই ঢাকা সিটির ভ্যালুগুলোকে যোগ করব। তো ঢাকা সিটির যদি 4টা থাকে তাহলে 4টার যোগফল অটোমেটিক আমার এখানে চলে আসবে, যদি 3টা থাকে তাহলে 3টার যোগফল অটোমেটিক আসবে, এইরকম। তো যখন আমরা
এরকম চাইবো যে আমাদের একাধিক ভ্যালু ভেতর থেকে আমরা নির্দিষ্ট কিছু ভ্যালু যোগফল বের করতে চাইবো, তখন আমাদের কিন্তু এই সাম ফাংশন ইউজ করে কাজ করা যাবে না। আমরা সাম ফাংশন ইউজ করব কখন? যখন আমাদের দেখা হলো 10টা ভ্যালু আছে, 10টা ভ্যালুই আপনার যোগ করতে হবে, তখন আমি সাম ফাংশন ইউজ করব। কিন্তু আমাকে যদি এরকম বলে যে 10টার ভেতর থেকে শুধুমাত্র অমুক ব্যক্তির ভ্যালুগুলো যোগ করো, বা এটা এরকম একটা কন্ডিশনটা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম হতে পারে। তো যা সেই রকম যোগ করার সময় যদি একটা নির্দিষ্ট কন্ডিশন দেয়, তখন আমাদের হচ্ছে যে আমরা যোগ করার জন্য তো সাম ব্যবহার করি, কিন্তু এই যে কন্ডিশন দেওয়ার কারণে তখন আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, ফাংশনের নাম হচ্ছে যে সামিট। তো এই যে সাম ফাংশনটা আমরা এখানে দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে যে সামিট ফাংশন। তো এই সাম ইফ ফাংশনটা আমরা এই যে সাম ইফ লিখে ব্রাকেট শুরু শেষ করলাম, করার পরে ব্রাকেটের ভিতর কার্সর রাখলে তখন আমাদের এইখানে সাম ইফ ফাংশনে তিনটা অংশ থাকে, এটা হচ্ছে যে রেঞ্জ, এটা ক্রাইটেরিয়া, আর এটা হচ্ছে যে সাম রেঞ্জ। তো এইখানে যেহেতু আমরা আগে সাম ইফটা কখন ব্যবহার করব সেটা বোঝাটা ইম্পর্টেন্ট। তো আমরা যেহেতু বলে দিলাম যে আমরা সাম ইফটা ব্যবহার করব কখন, যখন হচ্ছে যে আমরা চাইবো এরকম যে অনেকগুলো ভ্যালুর ভেতর থেকে একটা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে আপনার নির্দিষ্ট কিছু ভ্যালুকে যোগ করতে হবে। যে আমার 20টা ভ্যালু আছে, কিন্তু 20টার ভ্যালুর ভিতর থেকে আমি বললাম যে অমুক ব্যক্তির যে কয়টা ভ্যালু আছে শুধু সেই কয়টা ভ্যালু যোগ করো। তো তখন আমাদের এই এই ভ্যালুগুলোর ভিতর থেকে আমাদের হচ্ছে যে ওই নির্দিষ্ট ব্যক্তির ভ্যালুগুলোকে শুধু যোগ করতে হবে। তো সেটা আমি এরকম নির্দিষ্ট মানে একটা একটা করে সিলেক্ট করে করব না, আমি এটার জন্য এই যে সাম ইফ ফাংশন ব্যবহার করে এখন এখানে আমরা ফাংশনের ভিতরে আমরা ভ্যালুগুলোকে দিয়ে দিব। তো এখানে রেঞ্জের এইখানে প্রথম যে বিষয়টা হবে সেইটা হচ্ছে যে আম, এইখানে আমরা এই যে আমাদের যে শর্ততে যে ভ্যালুটা থাকবে, মানে যার উপর শর্ত দিয়ে আমি যোগফলটা বের করতে চাচ্ছি, তো ওই শর্তটা আমার যে কলামের ভিতর থাকবে, তো রেঞ্জের এইখানে আমার ওই কলামের সেল নাম্বারগুলো দিতে হয়। তো আমাদের শর্ততে যেটা আছে, তো শর্ততে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে ঢাকা সিটির যেহেতু শুধুমাত্র আমাদের হচ্ছে দিয়ে বের করতে বলছে, সেল অ্যামাউন্ট বের করতে বলছে। তো আমাদের এইখানে সবগুলো সিটিরই সেল অ্যামাউন্ট আছে, কিন্তু এইখানে আমাদের শুধুমাত্র বের করতে হবে হচ্ছে যে ঢাকা সিটির সেল অ্যামাউন্ট। তো এটার অ্যাকচুয়ালি শর্তটা হচ্ছে যে এরকম যে ক্যালকুলেট দ্য টোটাল সেল, এই যে এখানে আমি শর্তটা লিখি, এটা শর্তটা হবে এরকম, আমি এটা একটু বাদ দিচ্ছি। ধরুন আমরা এখানে শর্তটা হচ্ছে যে আমাদের এরকম হবে যে ক্যালকুলেট the total sale amount for ঢাকা সিটি only। এটা হচ্ছে যে আমাদের শর্ত, যে ক্যালকুলেট দ্য সেল অ্যামাউন্ট ফর ঢাকা সিটি অনলি, এটা হচ্ছে যে আমাদের শর্ত। তো এই শর্তের বিপরীতে আমাদের এইখানে এখন আমাদের রেজাল্টটা বের করতে হবে। তো শুধুমাত্র আমাদের এই যে সেল অ্যামাউন্টের ভেতর থেকে শুধুমাত্র ঢাকা সিটির সেল অ্যামাউন্টটা বের করতে বলছে। তো যার কারণে আমরা এখন এইখানে এই যে ইকুয়াল দিয়ে সাম ইফ দিলাম, দিয়ে এইখানে আমাদের অ্যাকচুয়ালি যে শর্তটা হচ্ছে যে কি, ঢাকা সিটির শুধুমাত্র সেল অ্যামাউন্ট বের করতে হবে। তো আমাদের কিন্তু এই যে এটা হচ্ছে যে শর্তের ভ্যালু, যে ঢাকা। তো এই ঢাকাটা আমাদের যে কলামের ভেতরে আছে সেই কলামের ভ্যালুগুলোকে আমার এই রেঞ্জের জায়গাতে আমাকে এগুলো বলে দিতে হবে। যেহেতু আমাদের এই যে এই কলামে আমাদের কন্ডিশন ভ্যালুটা, মানে আমরা যে ভ্যালুর উপর কন্ডিশন দিব, তো সেই কন্ডিশন ভ্যালুটা আমাদের যে কলামে থাকবে সেই কলামের ভ্যালুগুলোকে আমরা এখানে রেঞ্জ আকারে দিয়ে দিব। তো আমাদের কন্ডিশন ভ্যালু হচ্ছে যে ঢাকা, তো ঢাকা আছে হচ্ছে যে আমাদের এই যে সিটি কলামে। তাহলে আমরা এখানে রেঞ্জের এখানে এই সিটি কলামের ভ্যালুগুলোকে এইভাবে সিলেকশন করে দিলাম।
তো এটা যেহেতু রেঞ্জ আকারে দিচ্ছি, রেঞ্জ আকারে দিয়ে আমরা এখানে এটাকে F4 দিয়ে লক করে দেব। তাহলে আমাদের রেঞ্জ গেল, তারপরে কমা দিয়ে এই যে কমার পরে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়াতে আমরা এখন এই যে শর্তর ভ্যালুটা দিব, যে আমরা কোন ভ্যালুতে শর্ত দিতে চাচ্ছি। এই যে ঢাকা দিয়ে, যেহেতু ঢাকার সিটি শুধুমাত্র বের হবে, তো এইখানে শর্ততে আমরা এই যে কোটেশন শুরু শেষ করে কোটেশনের মাঝখানে আমাদের এই শর্তের ভ্যালুটা দিতে হবে। তো আমাদের শর্তের ভ্যালু হচ্ছে যে ঢাকা, তাহলে এইখানে আমরা বলে দেব ঢাকা। তো এইভাবে এই শর্তের ভ্যালুটা আমাদের সব সময়ের জন্য এই কোটেশনের ভিতর রাখতে হবে। এই যে ক্রাইটেরিয়া যেটা আছে, যে ক্রাইটেরিয়া মানে শর্ত, তো ক্রাইটেরিয়ার ইয়েতে আমাদের এই কোটেশন দিয়ে শর্তের ভ্যালুটা আমাদের এখানে দিতে হবে। দিয়ে তারপরে আমরা আবার একটা কমা, কমা দিয়ে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জ বলতে এখন আমরা কোন কলামের ভ্যালুগুলোকে যোগ করব। তো আমরা এখানে দেখেন বলছে আমাদের এই যে ক্যালকুলেট দা টোটাল সেল অ্যামাউন্ট। তো এই যে সেল অ্যামাউন্ট কলামের, এই সেল অ্যামাউন্ট কলামের ভ্যালুগুলোকে আমার যোগ করতে হবে। তাহলে এই সাম রেঞ্জের এইখানে আমাদের এই সেল অ্যামাউন্ট কলামের ভ্যালুগুলোকে আমরা দিয়ে দিব। আর এখানে যেহেতু রেঞ্জ আকারে দিচ্ছি, তাহলে এটাকে আমরা সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিব। F4 দিয়ে লক করে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে তো আমাদের সাম ইফ ফাংশনের কাজ। তো সাম ইফ ফাংশনের ভিতরে তিনটা অংশ থাকে। প্রথম অংশে আমাদের যেটা দিতে হবে, যে আমরা যে ভ্যালুকে শর্ত দিচ্ছি, তো সেই ভ্যালুটা যে কলামে থাকবে সেই কলামের সবগুলো ভ্যালুকে আমরা এখানে রেঞ্জ আকারে দিয়ে দেব। তো সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি বিভিন্ন ভাবে হতে পারে। আপনাকে যদি এরকম বলে যে এই ইউনিট সোল, যাদের ইউনিট সোল দেশ মানে 100-র বেশি, শুধুমাত্র তাদের সেল অ্যামাউন্ট হচ্ছে যে যোগ করো। তো এরকম যদি কথা বলে যে সেল অ্যামাউন্টের ভ্যালুগুলো যোগ করো, কিন্তু শর্ত হচ্ছে যে কি, যাদের সেল অ্যামাউন্ট, যাদের এই ইউনিট সোল, এই ইউনিট সোল কলামের যে আমাদের ইউনিট আছে, তো আমি চাচ্ছি যে যাদের ইউনিট সোল আমাদের 100-র বেশি, শুধুমাত্র তাদের ভ্যালুগুলো যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে দেখেন এই যে এটার 100 বেশি, এটার 100 বেশি, এটা 100 বেশি, এটাও 100 বেশি, এটাও 100 বেশি। তো আমাদের এইগুলোর যে সেল অ্যামাউন্ট ভ্যালু, সেগুলো কিন্তু আমার যোগ করে যোগফল বের করতে হবে অটোমেটিক। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে সাম ইফ ব্যবহার করব কিভাবে, আমি এটা আবার দেখেন, এই যে সাম ইফ যোগফল যেহেতু একটা শর্তের ভিত্তিতে দিচ্ছি, তো আমরা এখানে দেখেন শর্তের যে ইয়েটা আমাদের, আমাদের শর্তের ভ্যালুটা কি, যে সেল ইউনিট যাদের 100 বেশি। তো সেল ইউনিট যাদের 100 বেশি, এটা হচ্ছে তো আমাদের শর্তের ভ্যালু। তো আমরা তাহলে শর্তটা দিচ্ছি হচ্ছে যে আমাদের এই যে এই কলামের ওপরে। তাহলে এই সাম ইফ এর এইখানে আমি আগে রেঞ্জের জায়গায় এই কলামের ভ্যালুগুলোকে আমি এইভাবে সিলেক্ট করে দিলাম। তো রেঞ্জের জায়গায় এই কলামের ভ্যালু সিলেক্ট করলাম, করার পরে F4 দিয়ে লক করে দিলাম। সরি, F4 দিয়ে লক করলাম। যেহেতু এই কলামের ভ্যালু ভ্যালুকে আমি হচ্ছে যে শর্ত দিয়ে তারপরে এই কলামের ভ্যালুগুলোকে যোগ করব। তো যার কারণে এই কলামের ভ্যালু সবগুলো ভ্যালুকে নিলাম, নেওয়ার পরে কমা, তারপরে কোটেশন শুরু শেষ, মানে এই যে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াতে আমরা কোটেশন শুরু শেষ করে এখানে এখন বলে দেব যে গ্রেটার দেন 100। যেহেতু আমরা বলছি 100-র বেশি যাদের ইউনিট সোল, ইউনিট সোল যাদের 100-র বেশি, তাদের অ্যামাউন্ট গুলোকে যোগ করো। তো 100-র বেশি, যার কারণে আমি এখানে এই যে গ্রেটার দেন 100 দিয়ে দিলাম। আর তারপরে আমরা একটা কমা দিয়ে এখন আমরা কোন কলামের ভ্যালুগুলোকে যোগ করব, এই সেল অ্যামাউন্ট এই কলামের ভ্যালুগুলোকে। তাহলে এখানে এই যে সাম রেঞ্জ, এইখানে আমরা এই কলামের ভ্যালুগুলোকে এইভাবে রেঞ্জ আকারে দিয়ে দিই। দিয়ে এটাকে আমরা হচ্ছে যে F4 দিয়ে লক করে দিই। দিলে দেখবেন যে শুধুমাত্র এই যে 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 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার ইয়ের কিন্তু ভ্যালু গুলো কিন্তু যোগ হয়ে আমাকে কিন্তু এখানে যোগফল দিয়ে দিচ্ছে। তো এগুলো যোগ করলে দেখবেন এই 86, 8,60,000 টাকায় কিন্তু আমাদের হবে। তো এইভাবে আমরা একটা শর্ত সাপেক্ষে যদি কিছু ভ্যালুকে যোগ করতে চাই,
তাহলে আমাদের এই সামিফ ফাংশনটা ব্যবহার করে আমাদের কাজ করতে হবে। আর এইখানে আমাদের একটা শর্ত ছিল এই যে অ্যাভারেজের। তো শর্তটা হচ্ছে যে একটু দাঁড়ান। আমরা তো অ্যাভারেজটা বের করে নিই। অ্যাভারেজের একটা শর্ত ছিল আমাদের সেল অ্যামাউন্টের অ্যাভারেজ বের করতে হবে। তো আমাদের এই যে সেল অ্যামাউন্টের যে ভ্যালু গুলো আছে সেগুলো নিয়ে অ্যাভারেজ, মানে এখানে বলতেছে যে ক্যালকুলেট দ্য সেল অ্যামাউন্ট, সেল অ্যামাউন্ট, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ সেল অ্যামাউন্ট, অ্যাভারেজ সেল অ্যামাউন্ট। তো আমাদের এই যে অ্যাভারেজ ভ্যালু যতগুলো আছে এইগুলো সরি সেল অ্যামাউন্ট যতগুলো ভ্যালু আছে তাদের অ্যাভারেজ আমাদের এখানে বের করতে হবে। তো অ্যাভারেজ তো আমরা এর আগেও বের করছি। অ্যাভারেজ বের করার জন্য আমাদের এই অ্যাভারেজ ফাংশন ইউজ করতে হয়। যে অ্যাভারেজ ফাংশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের যে ভ্যালুগুলোর অ্যাভারেজ বের করতে হবে, তাহলে সেই ভ্যালুগুলোকে আমরা এখানে রেঞ্জ আকারে এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিয়ে ইন্টার দিলে আমাদের হচ্ছে যে অ্যাভারেজ ভ্যালু কিন্তু বের হয়ে আসলো। যা সেটা নর্মাল সূত্র, যে আমরা যদি কখনো কোনো ভ্যালুগুলোর অ্যাভারেজ বের করতে বলে তাহলে অ্যাভারেজ ফাংশন ইউজ করে সেই ভ্যালুগুলোকে আমরা রেঞ্জ আকারে এইভাবে সিলেক্ট করে এফ লক করে দিলাম, F4 দিয়ে লক করে দিয়ে আমরা হচ্ছে যে অ্যাভারেজ কিন্তু পেয়ে যেতে পারি। তো অ্যাভারেজ ভ্যালু যেহেতু আমাদের একটাই হয়, তো আমরা একটাই রাখলাম, রেখে এটাকে মার্জ করে রাখতে পারি আর কি, এরকম মার্জ করে দিতে পারি। আর এইখানে আমাদের আরেকটা শর্ত আমাদের দিছে, সেটা হচ্ছে যে আমাদের বলা আছে যে এরকম, যে সেল অ্যামাউন্ট যদি, ইফ, যে আমরা এখানে নিয়ে নিই, ধরুন এটা শর্ত আমরা দিচ্ছি যে ইফ সেল অ্যামাউন্ট, সেল অ্যামাউন্ট ইজ greater than, তো দেন ইজ গ্রেটার দেন এত, উম, ধরুন এরকম উম, একটা আমরা ইয়ে চাচ্ছি। মানে এটা হচ্ছে যে শর্ত, যে সেল অ্যামাউন্ট যদি আমাদের এই 1.5 লাখের বেশি হয় তাহলে সেইখানে আমাদের হাই শো করাতে হবে। আর যদি 1.5 লাখের আদারওয়াইজ শো লো, মানে 1.5 লাখের নিচে হলে সেখানে শো করাবো লো। মানে আমাদের এই যে ধরুন ঢাকা সিটির যদি 1.5 লাখের ভ্যালু হয় তাহলে বেশি হয়, তাহলে ঢাকা সিটিতে আমি হাই শো করাবো। আর যে সিটিতে আমার 1.5 লাখের কম সেখানে আমি লো শো করাবো, এরকম একটা বিষয়। তাহলে এখানে দেখেন আমার রেজাল্ট কিন্তু এই যে শর্ত যেটা আমি দিলাম, তো এই শর্ততে আমাদের রেজাল্ট কিন্তু দুইটা। একটা হচ্ছে যে হয় হাই শো করাতে হবে আর না হলে লো শো করাতে হবে। তাহলে এই যে হাই, এটা একটা রেজাল্ট, লো এটা একটা রেজাল্ট, দুইটা রেজাল্ট।
তাহলে দুইটা রেজাল্ট যেহেতু আছে আমাদের এই শর্তের ভিতরে, তার মানে আমাকে এখানে ইফ ব্যবহার করে কাজ করতে হবে। তো এখন দুইটা যেহেতু রেজাল্ট, তো আমাদের একটা ইফ ব্যবহার করলে এনাফ, মানে আমরা শুধু এটার জন্য ইফ ব্যবহার করব, আর এটার জন্য আমাদের ইফ ব্যবহার করার কোনো দরকার নাই, কারণ এটা যেহেতু শেষের রেজাল্ট। মানে এটা ট্রু হলে এটা বসাই দিব, আর না হলে এটা বসাই দিব আর কি। তো আমরা এই যে এখানে হাই লোর এখানে আমরা এখন ইকুয়াল দিয়ে আমরা বলে দিই ইফ। তো আমাদের ইফ দেওয়ার পরে আমাদের তো প্রথমত লজিক দিতে হয়। তো লজিকটা এখন এখন কার উপরে দিব? তো এখানে দেখেন, এখানে বলেই দিয়েছে এই যে সেল অ্যামাউন্ট। তো সেল অ্যামাউন্ট ভ্যালুর উপরে আমার লজিক দিতে হবে। তাহলে আমরা এখানে বলে দিই যে যদি সেল অ্যামাউন্ট, এই যে সেল অ্যামাউন্ট ভ্যালু, তারপরে সেল অ্যামাউন্ট মানে কলামের পরে আমাদের দেখতে হয় হচ্ছে যে অপারেটর। তো এখানে দেখেন অপারেটর বলছে গেটার দেন। তো আমরা এখন এখানে বলে দিই যে যদি সেল অ্যামাউন্ট ভ্যালু গেটার দেন, তাহলে দুইটা কলাম নেম গেল, গেটার দেন গেল, মানে অপারেটর গেল। এখন আসছে ভ্যালু, যে কি ভ্যালুতে চেক করব, এই যে 1.5 লাখ দিয়ে। তাহলে এখানে আমরা বলে দিই যে আহ, value। তো এটা আমাদের লজিক, যে যদি সেল অ্যামাউন্টের ভ্যালু 1.5 লাখের বড় হয়, তাহলে এটা আমাদের লজিক। তো কমা দিয়ে আমরা রেজাল্ট দিয়ে দিই, যে রেজাল্ট আমরা দিয়ে দিলাম হাই। তো যেহেতু টেক্সট টাইপ ডাটা, তো টেক্সট টাইপ ডাটা লেখার জন্য আমাদের এই কোটেশনের ভিতরে টেক্সট টাইপ ডাটাগুলো লিখতে হয়। তো আমরা যখন এই যে ফর্মুলা মানে সূত্রের ভিতরে যখন এরকম কোনো টেক্সট টাইপ ডাটা নিব, যেমন এখানে যদি আপনি সংখ্যা চাইতেন, যে এরকম কোনো সংখ্যা, তাহলে কিন্তু কোটেশন দেওয়ার দরকার নাই। কিন্তু এখন আমি যেহেতু টেক্সট টাইপ ডাটা চাচ্ছি, মানে হাই লেখা চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে এই হাই কথাটা যেহেতু টেক্সট টাইপ ডাটা, যার কারণে এটাকে এরকম কোটেশনের ভিতরে রাখতে হবে। আর সংখ্যা টাইপের ডাটাগুলোকে আবার কোটেশনের ভিতরে রাখা যাবে না, সংখ্যাগুলো আমরা জাস্ট কোটেশন ছাড়া লিখবো। আর যদি এরকম ক্যারেক্টার টাইপের ডাটা হয়, তাহলে সেটাকে অবশ্যই কোটেশনের ভিতরে দিব। তাহলে 1.5 লাখের বেশি হলে আমরা তাকে হাই দেখাবো, আর যদি কম হয়, তাহলে আবার এটা কমা দিয়ে এখন বলে দিচ্ছি যে লো। স্যার, আমরা যদি সংখ্যা যেটা আছে ওইটাকে যদি কোটেশনের ভিতরে রাখি তাহলে কি আমাদের রেজাল্ট আসবে কিনা? রেজাল্ট আপনার দেখা গেল যে কোটেশনের ভিতর রাখলেন, তখন ওইটা ক্যারেক্টার টাইপ রেজাল্ট আসবে। মানে হয়তোবা দেখা গেল যে আপনি পরবর্তীতে ওই সংখ্যাগুলোকে যখন যোগ করতে যাবেন, তখন তো সেগুলো যোগ হবে না, কারণ টেক্সট টাইপ ডাটাগুলো তার যোগ হয় না। যেমন ধরেন আপনি এখানে হয়তোবা এই কোটেশনের ভিতরে হয়তোবা 100, এইরকম 200 দিলেন। তো সেক্ষেত্রে আপনার 200 রেজাল্ট কিন্তু আসবে, যে 200 রেজাল্ট আসছে। কিন্তু পরবর্তীতে যদি এখন আপনি যদি চান যে এই ভ্যালু আর এই ভ্যালু যোগ করবেন, তাহলে কিন্তু আপনার যোগফল আসবে না। তো তখন আপনার একটা প্রবলেম চলে আসবে। তো ওকে এইরকম স্যার, বুঝছি। এইরকম একটা প্রবলেম আপনার হয়ে যাবে। তো যার কারণে দেখা গেল যে আমরা যখন নাম্বার টাইপের ডাটা নিব, তখন হচ্ছে যে সেইগুলোকে কোটেশন ছাড়া লিখবো। আর যখন ক্যারেক্টার টাইপ ডাটা দিব, তখন সেইগুলোকে আমরা হচ্ছে যে এরকম কোটেশনের ভিতর রাখবো। কারণ ক্যারেক্টার টাইপ ডাটাগুলো তো আর ক্যালকুলেশন হয় না। তো তার কারণে আমরা যখন সংখ্যা টাইপ ডাটা নিব, তখন সেইগুলোকে কোটেশন ছাড়া লিখবো, যাতে পরবর্তীতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এখন এখানে দেখেন, এগুলো যেহেতু যেগুলো 1.5 লাখের ওপরে ভ্যালু আছে, সেগুলোতে আমাদের কিন্তু এই যে হাই কথা চলে আসছে। আর যেগুলো 1.5 লাখের নিচে, সেগুলো কিন্তু লো আসছে। তো এই যে আমরা যেহেতু 1.5 লাখের বড় বলছি, তো সেক্ষেত্রে 1.5 লাখের এখানেও কিন্তু হাই আসেনি। 1.5 লাখের এখানে কিন্তু লো আসছে, কারণ 1.5 লাখ তো আর 1.5 লাখের বড় না, সমান, কিন্তু 1.5 লাখের কিন্তু বেশি না। তো যার কারণে এটাকে ও হচ্ছে যে কন্ডিশনের বাইরে ধরে নিয়ে তাকে লো করে দিছে আর কি। তো এইভাবে আমরা হচ্ছে যে সিম্পল একটা সূত্র আমরা অ্যাপ্লাই করে দিতে পারি আর কি। তাহলে আমরা এই যে সাম ইফের একটা নতুন ফাংশন দেখলাম, সাম ইফের ব্যবহার। এটা একটু ইয়ে করেন, ট্রাই করেন আবার। আমরা এইখানে আমাদের আরেকটা ফাংশন আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে উম, আচ্ছা, কাউন্ট ফাংশন নিয়ে আমাদের কাজ করা হয়নি, কাউন্ট ফাংশনটা একটু দেখাই।
যেমন ধরেন এখানে আমরা একটা দিই, শর্ত দিয়ে দিই, যে শর্তটা হচ্ছে যে কাউন্ট হাউ মেনি সেলস পারসন যে হাউ মেনি সেল পারসন সোল্ড মোর দেন 100 ইউনিট। তো ধরুন এটা হচ্ছে যে আমার শর্ত, যে আমরা এরকম চাচ্ছি যে 100 ইউনিটের বেশি কতজন সেল পার্সন আছে। আমাদের এই যে সেল পার্সন যেটা, এই যে সেল পার্সন, তো এই সেল পার্সন গুলো, এগুলো তো সেল পার্সন, তো কে কে 100 ইউনিটের বেশি সেল করছে, তাদের একটা সংখ্যা। তো সেক্ষেত্রে এখন এখানে কম ভ্যালু আছে, যার কারণে হয়তো আমরা বলতে পারি যে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচজন ব্যক্তি 100 ইউনিটের বেশি হচ্ছে যে সেল করছে। কিন্তু এখন যদি আমাদের 100টা ভ্যালু থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট করা কঠিন হয়ে যেত। তো এটা আমরা কিভাবে সহজে করতে পারি, তো সেটা আমরা দেখি। তো এগুলো করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, ফাংশনের নাম হচ্ছে যে কাউন্ট ফাংশন। তো কাউন্ট ফাংশনের কাজ হচ্ছে যে সেলকে কাউন্ট করা। যেমন ধরেন আমি যদি এখন চাই যে এখানে কতগুলো সেলের ভেতরে আমাদের ডাটা আছে সেটা আমি কাউন্ট করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে জাস্ট কাউন্ট ফাংশনের আবার একটা ইয়ে আছে, যে কাউন্ট ফাংশন শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলোকে কাউন্ট করে। মানে এই যে টেক্সট টাইপ ডাটা, ধরুন আমি এগুলো সব সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন আমি বলে দিলাম যে এখানে কতগুলো সেল আছে, মানে নিউমেরিক ভ্যালু আছে যে সেলগুলোর ভেতরে, সেগুলোকে শুধু কাউন্ট করবে। তো দিয়ে যদি আমি এখানে যদি ইন্টার দিই, এই যে ইন্টার দিয়ে দিলে দেখেন আমার এখানে 17টা দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু সিলেক্ট করছি অনেকগুলো, কিন্তু এখানে শুধুমাত্র 17টা নিয়েছে। এর কারণ হচ্ছে যে এইখানে এই কাউন্ট ফাংশনের ভেতর, কাউন্ট ফাংশন শুধুমাত্র আপনার এই সংখ্যাগুলোকেও কাউন্ট করে। তো আমাদের এখানে কিন্তু সংখ্যা আছে 17টা, এই যে 8 8 16 আর 1 17। ও কিন্তু এই যে টেক্সট টাইপ ডাটার যে সেল, তো যে সেলের ভিতরে আমাদের এই যে ক্যারেক্টার টাইপ ডাটা আছে, ওই সেলগুলোকে কিন্তু ও কিন্তু এখানে কাউন্ট করেনি। তো এটা হচ্ছে তো আমাদের কাউন্ট ফাংশনের কাজ। তো কাউন্ট ফাংশনের মাধ্যমে আমরা শুধুমাত্র সেলের একটা নাম্বার নিতে পারি, যে আমরা আমাদের এখানে কতগুলো সেল আছে, বা কোন 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 সেলের ভিতরে। আবার কাউন্ট ফাংশন আবার যদি ওই যে ব্লাঙ্ক সেল থাকে, তাহলে ব্লাঙ্ক সেল গুলোকেও কাউন্ট করে না এই কাউন্ট ফাংশন। মোট কথা তার ভিতরে ভ্যালু থাকতে হবে। তো এটা গেল হচ্ছে যে জাস্ট আমরা সেলকে কাউন্ট করার জন্য, যে আমাদের অনেক সময় এরকম দরকার পড়ে যে এখানে এই কলামে কয়টা সেল আছে সেটার কাউন্ট করার। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে কাউন্ট ফাংশন ইউজ করে আমরা কি করতে পারি, যে আমার এই কলামে কতগুলো সেল আছে আমি সহজেই বের করতে চাচ্ছি, তাহলে এই কলামের সেলগুলোকে এইভাবে সিলেক্ট করে দিলাম, দিয়ে ইন্টার দিলে আমার এখানে কিন্তু কাউন্ট দেখাবে, এই যে কাউন্টটা চলে আসছে। তো এটা হচ্ছে যে নর্মাল কাউন্টের কাজ। কিন্তু এখন এইখানে আমাদের যেটা বের করতে বলছে, তো এখানে আমাদের বলছে কি, যে কাউন্ট হাউ মেনি সেল পারসন সোল্ড মোর দেন 100 ইউনিট, যে সোল্ড মোর দেন 100 ইউনিট। তো যারা এই যে 100-র বেশি ইউনিট সোল্ড করছে, এই রকম কতজন ব্যক্তি আছে সেটা কাউন্ট করা। তো এখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিচ্ছে আপনাকে, যে এই যে 100 ইউনিটের বেশি ব্যক্তিদেরকে শুধু কাউন্ট করো, তাই বলতেছে। এখন যদি বলতো যে এই সেলগুলোকে কাউন্ট করো, তাহলে আমরা সবগুলো এই সেল শুধু সিলেক্ট করে দিতাম, তাহলে হয়ে যেত। কিন্তু এখন আমাকে বলতেছে যে এই ইউনিট সোলের ভিতরে যতগুলো সেল আছে, তো তার ভেতরে 100-র বেশি ভ্যালু যে সেলগুলোতে আছে শুধু সেইগুলোকেই কাউন্ট করো। তো একটা নির্দিষ্ট শর্তর ভিত্তিতে যখন আমরা কাউন্ট করতে যাব সেলগুলোকে, তখন আমাকে এইখানে ব্যবহার করতে হবে কাউন্ট ইফ ফাংশন।
তো নর্মালি কাউন্ট করতে গেলে শুধু আমরা কাউন্ট ফাংশন ব্যবহার করি। আর যখন শর্ত দিয়ে আমাদের দেখা গেল যে ভ্যালু বের করতে বলবে, সেল নাম্বার বের করতে বলবে, তখন আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ইফ। তো আমরা এখন এখানে এই যে কাউন্ট ইফ ফাংশন নিলাম। তো কাউন্ট ইফ ফাংশন নেওয়ার পরে এখন আমরা এখানে কাউন্ট ইফের দেখেন এখানে দুইটা কলাম আছে, অংশ দেখাচ্ছে। এটা হচ্ছে যে রেঞ্জ, আর একটা হচ্ছে যে ক্রাইটেরিয়া। তো রেঞ্জে মূলত আমাদের এই যে শর্তে আহ, শর্তটা আমাদের যে ভ্যালুর উপর দিতে বলতেছে। তো এখানে দেখেন বলছে যে ইউনিট সোল, হাউ মেনি সেল পার্সন ইউনিট সোল মোর দেন, মানে সোল্ড মোর দেন 100 ইউনিট। তো এই যে ইউনিট কত, 100-র বেশি ইউনিট কারা সেল করছে তাদের যেহেতু কাউন্ট করতে বলতেছে। তো আমাদের এই যে 100 ইউনিট আছে কোন কলামের ভিতরে, মানে এই যে ইউনিট সোলের কলাম কিন্তু এইটা। তো এই কলামের ভিতরে আমাদের ইউনিট সোলের ভ্যালু আছে এই কলামের ভিতরে। তাহলে আমরা এখানে এই যে রেঞ্জের এখানে এই কলামের ভ্যালু গুলোকে আমি এইভাবে সিলেক্ট করে দিব। তাহলে এই কলামের যত ভ্যালু আছে ইউনিট সোলের, যেহেতু এই কলামের ভ্যালুকে কন্ডিশনে দিছে যে 100-র বেশি ইউনিট সোল যারা করছে, তো ইউনিট সোলের কলাম হচ্ছে যে এটা। তো আমরা এই কলামের সবগুলো ভ্যালুকে রেঞ্জ আকারে এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে F4 দিয়ে লক করে দিই। আর কমা দেওয়ার পরে এখানে আমাদের ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়াতে সবসময় কোটেশন দিয়ে, সেটা টেক্সট হোক আর নাম্বার হোক, কোটেশনটা দিতেই হবে ক্রাইটেরিয়াতে। দিয়ে আমরা এখানে বলে দিই যেহেতু মোর দেন 100 বলছে, তার মানে গ্রেটার দেন 100। যেহেতু 100-র বেশি যার আহ, যে সেল গুলো আছে, এখন দেখেন এখানে সবগুলো সেলকে আমি নিয়েছি, নেওয়ার পরে বলে দিলাম এই সবগুলো সেলের ভেতর থেকে যাদের ভ্যালু 100-র বেশি শুধু সেই সেলগুলোকে কাউন্ট করো। তো আমরা এই যে এখানে গ্রেটার দেন 100 বলে দিলাম, দিয়ে যদি এখন ইন্টার দিই, তাহলে দেখেন এই যে 5 দেখাচ্ছে। তার মানে এই কলামের ভিতরে আমার 100-র বেশি 5টা সেল আছে। তো সেটাই কিন্তু আমার এখানে কাউন্ট দিয়ে দিছে। তো এইভাবে আমরা কাউন্টিভ ফাংশনটা ব্যবহার করে আমরা কাজ করব। তো এইগুলো এই যে সামিপ, কাউন্টিভ, তো দুইটা ফাংশন আজকে আমরা আরো নতুন দেখলাম। আর হচ্ছে যে ওই ইলেকট্রিসিটি বিল যেটা, সেটা তো দেখলামই। তো এই দুইটা বিষয় বাসায় একটু আপনারা কাজ করবেন। আর আপনাদের আহ পর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো শনিবারের দিনে যদি আমি ক্লাস আপনাদের নিই, তাহলে আমি দেখা গেলো শনিবার যেহেতু বন্ধ, কিন্তু আপনাদের একটা ক্লাস যেহেতু বাদ আছে, তো ওইটা আমরা ওই শনিবারের দিন আমি নিয়ে কভার করে দিব। তো যদি ক্লাস আমি নিয়ে নিই, মানে টার্গেট থাকবে আর কি, যদি কোনো কারণে না নিই তাহলে তো সেটাও নোটিশ দিব। আর যদি ক্লাস নিই তাহলে সেটাও আগেই আমি নোটিশ দিয়ে দিব। তো এটা মেন্টালি করে থাকেন যে শনিবারের দিন হয়তো বা আমাদের একটা ক্লাস হবে এইরকম। তো আপনারা আপাতত এই দুইটা প্রজেক্ট করেন, যে ইলেকট্রিসিটি বিল যেটা আমরা দেখালাম, এই যে ইলেকট্রিসিটি বিল, আর এইটা একটু ট্রাই করেন। এইখানে আমরা ওই যে সামিপ ফাংশন, কাউন্টিভ ফাংশন, এইগুলো কিভাবে বের করলাম, এই দুইটা নিয়ে একটু কাজ করেন। আর এখানে আমরা আবার ওই যে অ্যাভারেজ ইফ একটা ছিল, সেটা অথবা আজকে আর সময় হবে না, আজকে আমি আর দেখাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা অ্যাভারেজ ইফ, এই যে অ্যাভারেজ তো বের করি আমরা, কিন্তু অ্যাভারেজ ইফ কন্ডিশন দিয়ে কিভাবে আমরা একটা অ্যাভারেজ বের করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব আর কি। তো আজকের মতো আমি এইটুকুই রাখতেছি। আর বাসায় যেহেতু সময় পাবেন শুক্রবারের দিন, একটু এইগুলো নিয়ে একটু ভালো করে কাজ করবেন।